গল্প আষাঢ়ে প্রেম শ্রাবণে পরিণয়। লেখিকা সুমাইয়া জাহান। বৃষ্টির ঝমঝম শব্দে চারপাশ ভারী হয়ে উঠেছে। টিনের চালায় ঝুপ ঝুপ শব্দ নুপুরের ছন্দ তুলছে। সন্ধ্যা নেমেছে কিছু সময় পূর্বে। দূরের হিজল গাছের কোনো এক ঢালে বসে হুতুম পেঁচা অনবরত ডাক ছাড়ছে। ঝিরি ঝিরি বৃষ্টির শব্দে সেই ডাক করুণ আত্মনাদের মতো শোনাচ্ছে। ঘরে এক ফোঁটা আলো নেই। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানিতে সারা ঘর আলোকিত হয়ে উঠছে। বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে সে জ্যোতি। হারিকেনের মৃদু আলো তার করুণ আত্মনাদের সাক্ষী। বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে সে। তার কান্নার শব্দ বেশি দূর অবধি যায় না। বৃষ্টির ঝুপঝাপ শব্দতরঙ্গের সাথে মিলিয়ে কোথায় যেন হারিয়ে যায়। সে জ্যোতির করুণ আত্মনাদ কারো কানে পৌঁছায় না। অনেকটা সময় অতিবাহিত হতে চলল। কান্নারা সে কখন থেকে বিদায় জানিয়ে গেছে। চোখের কোণে লেগে থাকা পানি শুকিয়ে উঠেছে। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল সে জ্যোতি। রাতের গভীরতা বেড়েছে। বৃষ্টিও কমে গেছে বোধ হয়। চুপি চুপি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। হারিকেনটা মৃদু করে জ্বালিয়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যাবার জন্য অগ্রসর হতে গেলে হঠাৎ ওড়না টান পড়ে সেখানে দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে তাকাতে দেখল হামিদা তার দিকে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। শ্যামলা গায়ের রং হামিদার। হারিকেনের আলোয় তেল চকচকে কালো দেখাচ্ছে। ডাগর ডাগর আঁখি দুটোতে সে কি বিস্ময়। মাঝরাতে সে জ্যোতিকে পা টিপে ঘর থেকে যেতে দেখে চমকাল না সে। শুধু চুপি চুপি বলল, আপা এত রাইতে তুমি কই যাও? হামিদের কথায় সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে না সে জ্যোতি। ক্ষণকাল মৌন থাকে। তারপর পা টিপে টিপে কয়েক পা এগিয়ে হামিদার একেবারে কাছাকাছি এসে ফিসফিস করে বলল, আগে বল আম্মারে কিছু কইবি না? হামিদার বিস্ময়ে মাথা দুলায়। সে জ্যোতি আর একটু গলা খাদে নামিয়ে বলে, হিজল তলায় উনি আমার অপেক্ষায় আছেন। একবার দেখা কইরা চইলা যাইব। এত রাইতে মেঘ বাদলা মাথা লইয়া সাবেদ ভাই তোমার লগে দেখা করতে আইব। চিঠিরে তো তুমি পড়লা না। হু, তুই আম্মারে কিন্তু কিছু কইবি না। জানলে আমারে মাইরা ফেলব। কিন্তু এত রাইতে তুমি যাইবা কেমনে? উনি যদি না আসে? উনি আসব। তুই আম্মারে সামলাবি, আমি গেলাম। সে যদি কয়েক পা এগুতেই হামিদা আবার চাপা স্বরে বলল, আমার খুব ডর করে আপা। যদি কিছু হয়? কিচ্ছু হইব না। উনার লগে আমার কথা কইতেই হইব। আমি আসি তোমার লগে? না, একদম না। তুই ঘরে থাক, আম্মা যদি জায়গা যায় খুব খারাপ হইব। হামিদা আর কথা বাড়ায় না। চুপচাপ সে জ্যোতির যাওয়ার পানে তাকিয়ে থাকে। ঘর হতে বেরিয়ে উঠানে পা রাখতে কয়েকটা কুকুর একসাথে চেঁচিয়ে উঠল। ভয় সে জ্যোতির আত্মা কেঁপে উঠে। তবুও সে থামে না। পা টিপে টিপে সাবধানে উঠান বেরোয়। চারদিক নীরব অন্ধকারে ছেয়ে আছে। চারপাশে কাদা মাটির সোদা গন্ধ। তিরতির করে মৃদু হাওয়া বইছে। হালকা শীত শীতভাব পরিবেশে। সে যদি ভালো করে গায়ে ওড়না পেছিয়ে নিয়ে বড় করে ঘুমটা টানে। বাড়ির পিছনে বড় হিজল গাছটাকে এখান থেকে দানবের মতো দেখাচ্ছে। চারপাশের ঝোপঝাড়গুলো বৃষ্টির পানিতে সজীব হয়ে উঠেছে। সে যদি ভয় ভয় সামনের দিকে পা বাড়ায়। তার বুক ধুকধুক করছে। ঘন ঘন শ্বাস উঠানামা করছে। অজানা এক শিহরণে সারা শরীর কেঁপে উঠছে। মনে মনে কয়েকবার আয়াতুল কুশরি পড়ে বুকে ফুঁক দিল সে জ্যোতি। গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে সে। আর কয়েক পা মাত্র। হিজল গাছের গোড়ায় দাঁড়িয়ে উৎসুক হয়ে এদিক সেদিকে দেখছে সাবেদ। আধ ঘন্টা ধরে সে অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায় দাঁড়িয়ে সে জ্যোতির অপেক্ষা করছে। মশা কামড়ে তার পা দুটো ফুলিয়ে ফেলেছে। বৃষ্টি হওয়ায় এই দিকটায় মশার উপদ্রব অনেক বেড়েছে। নিশুতি রাতে মানুষের উপস্থিতি টের পেয়ে মশাগুলো দলবলে বেরিয়ে এসেছে তাজা রক্ত খাওয়ার লোভে। মশার কামড়ে সেখানে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ছে সাবেদের।
ঘাড়ের কাছে কয়েকটা মশা এসে বসতেই ঠাস করে শব্দ তুলল। না, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পা দুটো অবশ হয়ে আসছে। এই জায়গায় এত মশা পারছে না আমাকে তুলে নিয়ে যেতে। সর সর। বাবার জন্মে কখনো রক্ত খেতে পাসনি, তাই আমাকে পেয়ে ইচ্ছা মতো কামড়ে শেষ করতে দিচ্ছিস? সাবেদ কথা শেষ করতে পারল না। নিশুতি রাতে রমণীর খিলখিল হাসির শব্দ কানে ভেসে আসলো। সাবেদ চমকে উঠে। হাসির শব্দ তার মস্তিষ্ক বিকল করে দিচ্ছে। অপূর্ব সেই হাসিতে কত শত মাদকতাও বুঝে পড়ছে। সাবেদ অবাক চোখে সামনে দাঁড়িয়ে থাকা সেজুতিকে দেখল। হারিকেনের মৃদু আলোয় সেজুতির কাজল কালো চোখ দুটি নেশা ধরিয়ে দিচ্ছে। পদ্মফুলের পাপড়ির ন্যায় সরু ঠোঁট দুটো প্রসারিত করে রেখেছে সেজুতি। সাবেদ দ্বিতীয়বারের মতো খুন হল। হ্যাঁ, নিশুতি রাতে ষোড়শী নারীর নিষ্পলক চোখের চাহনি দ্বারা আরও একবার খুন হল সাবেদ। সেজুতির টলটলে ডাগর ডাগর আঁখি দুটি পদ্মবিলের ন্যায়। সাবেতের ইচ্ছে হলো সেই পদ্মবিলের স্বচ্ছ জলে ডুবসাঁতার কাটতে। সাবেতের নেশাযুক্ত চাহনি দেখে লজ্জায় মরে যেতে ইচ্ছা করল সেজুতির। বুকে কম্পন ধরিয়ে দিল। সারা দেহ জুড়ে শিহরণ। অজানা শঙ্কায় তার দেহ কাঁপে উঠছে। সাবেত দুপা তার দিকে এগিয়ে এলো। সেজুতির বুক ধুক ধুক করছে। নিঃশ্বাস বাড়িয়ে হয়ে আসছে। ধম ফেলতে কষ্ট হচ্ছে। বাতাসে অক্সিজেনের বড্ড শূন্যতা বলে তার মনে হচ্ছে। সাবেত তার এক এক পা এগিয়ে এলেই তার দমটা গলায় আটকে পড়বে। এমন পরিস্থিতি কি করে সামলে নিবে সেজুতি ভেবে পায় না। ভয়ে ভয়ে একবার সাবেতের দিকে তাকিয়ে নতজানু হয়ে দাঁড়ায় সে। তার আর সাবেতের মাঝে দূরত্ব এক হাত জায়গা মতো। সেজুতি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এত রাইতে ডাকলেন কেন? কেউ যদি দেইখা ফেলে? এত যদি ভয় তবে এলে কেন? আপনি হামিদার হাত দিয়ে চিঠি পাঠাইলেন কেন? অমনি আসতে হলো? ভয় করল না একবার? অচেনা অজানা একটা পুরুষ মানুষ যদি কোনো ক্ষতি করে। সেজুতি মাথানত অবস্থায় চোখ তুলে সাবেতকে একবার দেখল। সাবেত ফর্সা গালে ঘন চাপদারি মাঝে সরু গোলাপ রাঙা দুটো ঠোঁট। কি অপূর্বই না দেখাচ্ছে। সেজুতির ইচ্ছা হলো একবার ছুঁয়ে দেখতে, কিন্তু সাহস হলো না। ভয় বুক দুরু দুরু করতে লাগল। সাবেত ক্ষণকাল নীরব থেকে বলল, ভয় করে নিয়ে আসতে? যদি তোমার আম্মা দেখে ফেলতেন? আম্মার শরীর ভালো না, ঘুমাইতেছেন। চিঠিটা পড়েছ? হামিদা পড়ছে। তুমি পড়নি? সেজুতি মাথা দুলায়। সাবেত কয়েক সেকেন্ডে চুপ থেকে বলল, কাল চলে যাচ্ছি। জানি, তবে যে বললে চিঠি পড়নি? হামিদা কইছে। সাবেত দীর্ঘশ্বাস ফেলে। সেই শ্বাস সেজুতির কানে গিয়ে থেকে। আতকা কেঁপে উঠে সেজুতি। কান গরম হয়ে উঠে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মতো অনুভূতি তার সারা দেহমন জুড়ে। তবুও নিজেকে শান্ত রাখে। নিজের দুর্বলতা কিছুতেই সে সাবেতকে বুঝতে দিবে না। সাবেত মৌনতা ভেঙে আর একটু কাছে সরে এলো। পকেটে হাত দিয়ে একটা চিঠি আর একটা ছোট্ট বাক্স বের করে এগিয়ে দিল সেজুতির দিকে। সেজুতি কাঁপা কাঁপা স্বরে বলল, কি আছে এখানে? আমি বলবো না, ঘরে গিয়ে দেখো। আর শুনো, আমি খুব তাড়াতাড়ি ফিরব। আর এসেই আব্বাকে তোমায় পছন্দ করার বিষয়টা খুলে বলবো। ততদিন মন দিয়ে পড়াশোনা করো, মেট্রিকটা ভালো করা চাই। না হয় লোকে বলবে ডাক্তার সাবেতের বউ মেট্রিক ফেল। সাবেতের শেষের কথায় সেজুতির দোকান গরম হয়ে উঠল। লজ্জায় তার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে হলো। তবে মনে মনে খুশির ঝলক উকি দিতে লাগল। প্রথম প্রেমের অনুভূতি সারা মনে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। কি অপূর্ব সেই অনুভূতি! এখন তার নিজেকে পৃথিবীর সব থেকে সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে। সেজুতির কাছ থেকে বিদায় নিয়ে ক্ষেতের আইল ধরল সাবেত। পানি ভেঙে রাস্তায় উঠবে, তারপর বাড়ি। হামিদার ঘুম আসছে না। বিছানায় শুয়ে ছটপট করে শেষে নিঃশব্দে উঠে বসল। পাশে তার 7 বছরের ভাই ফরিদ বেঘরে ঘুমাচ্ছে।
হামিদা অতি সন্তর্পণে বিছানা ছেড়ে নামল। হারিকেনের আলোটা মৃদু বাড়িয়ে জানালার পাশে এসে দাঁড়াল। ভয় তার বুক দুরু করছে। চিন্তায় দাঁত দিয়ে হাতের নখ কাটছে। বারবার জানালা দিয়ে উঁকি মেরে দেখছে তার আপা আসছে কিনা। বাহিরে ঘোর অন্ধকার। এক হাত দূরের জিনিসটা দেখা যাচ্ছে না। আকাশে ঘন কালো মেঘ জমেছে। এক্ষুনি বৃষ্টি নামবে, অথচ সেজুতির দেখা নেই। হামিদা আরেকটু জানালার কাছে সরে এলো। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক নিশুতি রাতের পরিবেশকে কেমন ছমছমে করে তুলছে। চারপাশে নতুন পানি পেয়ে ব্যাঙেরা মিলন খেলায় মেতে উঠেছে। হামিদা চোখ ছোট করে বাহিরের পরিবেশ পরখ করে দেখল। না, থমথমে আধার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ভয় তার বুক ধুকধুক করছে। মনে হচ্ছে নিঃশ্বাসটা এই বুঝি বন্ধ হয়ে গেল। পাশের ঘরে মিনারা বেগম ঘুমাচ্ছে। হামিদা ক্ষণকাল জানালার কাছে দাঁড়িয়ে থেকে পড়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো। মিনারার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে হামিদা একবার মাকে দেখে নিল। বেঘরে ঘুমাচ্ছে তার মা। সারাদিনের ক্লান্ত দেহখানি রাত হলে একটু জিরান পায়। সারাদিনের হাড় ভাঙা খাটুনি যেন তার শরীরের সকল রক্ত চুষে নিয়েছে, এমনি ফ্যাকাশে তার শুকনো মলিন মুখ। হামিদা নিঃশব্দে ক্ষণকাল মায়ের ফ্যাকাশে মুখটা দেখল। হারিকেনের মৃদু আলোয় মিনারার ঘুমন্ত মুখ কত না মায়াবী দেখাচ্ছে। হামিদার ইচ্ছা হলো চুপি চুপি মায়ের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়তে, কিন্তু পারল না। মিনারার ঘুম পাতলা জেগে গেলেই মহাবিপদে পড়বে সে। হামিদা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার ঘরে ফিরে এলো। তার দৃষ্টি অস্থির। উৎকণ্ঠা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। মন চঞ্চল হয়ে উঠছে সেজুতির জন্য। তার আপা কোনো বিপদে পড়ল না তো? উদ্বেগে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। অজানা বিপদেরও গন্ধ তার নাকের আশপাশে ঘুরঘুর করছে। সে যদি কোনো বিপদ হলো না তো? ভেবেই হামিদার অস্থিরতা বাড়তে লাগল। আপা, বড় আপা কই গেছে? আচমকা ফরিদের কণ্ঠস্বর শুনে হামিদার বুক ভক করে উঠল। জানালার কোণ ঘেঁষে দাঁড়িয়েছিল হামিদা। ফরিদের প্রশ্নে তৎক্ষণাৎ জবাব দিতে পারে না। তাই কি বলবে ভাবতে ভাবতে হঠাৎ ফোঁস করে উঠে বলল, বাহিরে গেছে। তোরে এত কইতে হইব কেন? ফরিদ অবাক হল। সে কি এমন বলেছে যে তার আপা তাকে এমন ধমক দিয়ে কথা বলছে? ফরিদ ক্ষণকাল চুপ থেকে পড়ে ভয়ে ভয়ে বলল, আপা একলা বাইরে গেছে, তুমি গেলে না কেন? আপা না ডরা একলা যাইতে? তুমি আপারে রাইখা চইলে আইলে কেন? ফরিদের প্রশ্নে হামিদা রেগে গেল। দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলল, তোর এত প্রশ্ন করণ লাগবো ক্যারে? সব কথা কি তোরে কন লাগবো? এত রাইত হইছে, ঘুমাস না কেন? খুব বেশি বক বক করতেছস দেখছি, আম্মারে ডাক দিমো এখন? ফরিদ ভয়ে মাথা নত করে ফেলে। হামিদা তাকে চাপা স্বরে আরো কয়েকটা কথা শুনিয়ে দিল। ফরিদ নতজানু হয়ে বসে রইল। সে কি এমন প্রশ্ন করেছে যার জন্য তার আপা তার সাথে এমন ব্যবহার করছে? অভিমানে ফরিদের চোখে জল আসে। খুব কান্না পায়। হামিদা তির্যক দৃষ্টিতে ফরিদকে দেখে আবার বাহিরে নজর দিল। ফরিদ চোরের মতো চোখ তুলে হামিদাকে দেখে। খুব অস্থির দেখাচ্ছে তাকে। বারবার জানালার দিকে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করছে। ফরিদ হঠাৎ কি ভাবল, তারপর বলল, বড় আপা চেয়ারম্যান চাচার পোলা সাবের ডাক্তারের লগে দেখা করতে গেছে, তাই না ছোটু আপা? হামিদা জানালার ধরে বাহিরে দেখছিল। ফরিদের কথা শুনে হঠাৎ চমকে উঠল। পেছনে ঘুরে ফরিদকে একবার দেখল। ফরিদ নতমস্তকে বসে আছে। হামিদা অবাক হল। চাপা স্বরে বলল, তোরে এসব কে কইছে? আমি জানি। মাথা না তুলেই জবাব দিল ফরিদ। হামিদা অবাক হয় এই কথা, সে আর আপা ছাড়া কারো জানার কথা না, তবে ফরিদ কি করে জানল? হামিদা কয়েক পা এগিয়ে হামিদের সামনে দাঁড়াল। গলা খাদে নামিয়ে বলল, তুই এসব জানলি কেমনে? ফরিদ চোখ তুলে তাকায়। হামিদা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফরিদ মুখে হাত রেখে ফিক করে হেসে ফেলল। তারপর সেও হামিদার মতো গলা নিচু করে বলল,
স্কুলে থিকা আসার পথে দেখছি সাবের ডাক্তার তোমারে ডাইকা একখান কাগজ দিছে, আর ওই কাগজ তুমি লুকাই আয়না আপারে দিছ। ফরিদের কথা শেষ হতে হামিদা কিছু সময় নীরব থাকল। পরে আরো একটু সরে এসে ফরিদের একেবারে কাছে বসল। বলল, এই কথা ভুলেও আম্মারে কইবি না। আম্মা জানলে খুব খারাপ হইব, মনে কষ্ট পাইব, তোরে আর আমারে মায়েরা পালাইব। ফরিদ হামিদাকে আশ্বস্ত করে জানায় সে কাউকে বলবে না, এমনকি আম্মাকেও সে কিছু জানতে দিবে না। হামিদা ক্ষণকাল মৌন থেকে আবার উঠে জানালার কাছে এসে দাঁড়ায়। বাহিরে বৃষ্টি পড়ছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তার উৎকণ্ঠা বাড়ছে। সে যদি গেছে যে অনেকটা সময় পার হয়ে গেছে, এখনো আসছে না। কি করবে সে? হামিদা ক্ষণকাল চিন্তা করল ফরিদকে নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখবে, কিন্তু পরক্ষণে আবার মায়ের কথা চিন্তা করে দমে গেল। যে করেই হোক মাকে কিছু জানতে দেয়া যাবে না। আগে তার আপা ভালোয় ভালোয় ফিরে আসুক, তারপর যা হয় দেখা যাবে। হামিদা মনে মনে আল্লাহকে দেখছে। দোয়া ইউনুস পড়ে নিজের বুকে ফুঁক দিয়ে ফরিদকেও ফুঁক দিয়ে নিল। সে যদি বাড়ির দিকে পা বাড়ানোর আগেই আকাশ ভেঙে আসারে কালো মেঘ ঝুপঝাপ বাড়ি ধারা হয়ে নামল। চারদিকে সাই সাই করে ধমকা হাওয়া বইছে। সে হাওয়ায় পুকুর পাড়ের লম্বা সুপারি গাছের মাথা একবার এদিক আর একবার ওদিক হেলে পড়ছে। ভয়ে আত্মা কেঁপে উঠল সে জ্যোতির। অন্ধকার হাতের সামনে এগিয়ে যাবার সাহসটুকু সে পাচ্ছে না। বড় বড় গাছগাছালিকে প্রেতাত্মার মতো লাগছে। সে যদি খুব সাবধানে পা টিপে টিপে বাড়ির দিকে অগ্রসর হল। বৃষ্টির ঝাপটা ক্রমাগত বেড়েই চলেছে। সে যুতির হাতে থাকা চিঠি আর বাক্সটা অতি সাবধানে বুকের সাথে লেপ্টে ধরেছে, যাতে বৃষ্টির পানিতে ভিজে না যায়। সে যদি এক হাতে হারিকেন ধরে আছে। বৃষ্টির প্রথম ঝাপটার সাথে হারিকেনের আলো নিভে গেছে। বৃষ্টির সাথে সাই সাই করে বাতাস বইছে। ঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে। কাদায় পুরো রাস্তা হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে, তবুও সে যদি সাবধানে পা টিপে টিপে বাড়ির উঠোনে এসে পৌঁছাল। সে যুতিদের বাড়ির উঠান বেশ বড়। পুরো বাড়িতে তিনটি মাত্র ঘর। উঠানের এক প্রান্তে তাদের থাকার ঘর, তার থেকে কিছুটা দূরে রসুই ঘরের চালা, মধ্যিখানে কলপার। বাড়িতে ঢুকতেই কাছারি ঘর। সে যদি কাছারি ঘরের পিছন দিয়ে বাড়ি ঢুকেছে। পুরো উঠানে কাদার ছড়াছড়ি। পা ফেলতে একটু এদিক ওদিক হলেই বল ধরতে হবে। সে যদি আরো সাবধানে পা টিপে টিপে কলপারের দিকে এগিয়ে গেল। পায়ে কাদা লেগেছে। সেলোয়ারের অবস্থাও খারাপ, পুরো কাদায় মাখামাখি। সে যদি কলপারে সে হাত থেকে হারিকেন নামিয়ে রাখল। তারপর পানি ঢেলে সেলোয়ারের কাদা পরিষ্কার করে মুখ হাত ধুয়ে নিল। হামিদা কলপারে সে যদি দেখতে পেয়ে হারিকেন হাতে করে পিছনের বারান্দায় এসে দাঁড়াল। এখান থেকে সে যুদিকে স্পষ্ট দেখা যাচ্ছে। হামিদা চাপা স্বরে ডেকে বলল, আপা। সে যদি তাকিয়ে দেখল হামিদা হারিকেন হাতে দাঁড়িয়ে, পিছনে ফরিদা আছে। হামিদা সে যুদিকে আসতে দেখে বলল, আপা সাবধানে আইসো, এই দিকটায় শাল্লা পড়ছে, খুব পিছলা দাঁড়ান যায় না। এই ফরিদা খাড়ায় আছস কেন, ছাতাটা লইয়ে যা। হামিদার কথা ফরিদ এক পাও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। হামিদা বিরক্তি ভাব নিয়ে ফরিদেকে দেখল। বলল, সাহায্য যখন করবি না আইলি কেন? শয়তানের খাম্বা, যা ঘরে যা রং দেখবার আইছ তুমি। ফরিদ তখনও নড়ল না, চুপচাপ দাঁড়িয়েছ রইল। হামিদা ধুম করে কয়েকটা কিল বসিয়ে দিল ফরিদের পিঠে। হঠাৎ ধপাস শব্দের সাথে মৃদু আত্মনাদ কানে ভেসে আসলো। হামিদা ফরিদ উভয় বাহিরের দিকে তাকাল। সে যদি কলপার থেকে কিছুটা এগিয়ে আসলে শালায় পা পিছলে ধপাস শব্দ করে পড়ে যায়। কোমরে হাত দিয়ে ওমাগো করে শব্দ করে। আপা। হামিদা হারিকেন রেখে দ্রুত এগিয়ে গেল সেজুদিকে ধরতে। সেজুদি কোমরে চোট পেয়ে নড়তে পারছে না। হামিদা এসে তাকে তোলার চেষ্টা করে বলল, আপা বেশি লাগছে তোমার? কোথায় ব্যথা লাগছে দেখি, পরে দেখবি, আগে দইরা তোল। তুমি আমার গলা জড়াই ধরো আর সাবধানে উঠার চেষ্টা করো। সে যদি হামিদার গলা জড়িয়ে উঠার চেষ্টা করল, কিন্তু পারল না, ও শব্দ করল।
সে যদি কোমরে বেশ চোট লেগেছে বুঝতে পেরে হামিদা বলল, কই ছিলাম, সাবধানে আসো। দেখছো এখন কি ব্যথাটাই না পাইলা? খুব কষ্ট হইতেছে তাই না আপা? সে যদি কপাল কুঁচকে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। হামিদা ফরিদকে ধমকি দিয়ে বলল, এখনো খাড়ায় আছস তুই? আপা ব্যথা পাইছে দেখাও খাড়ায় আছস, তাড়াতাড়ি আইসা ধর। হামিদার ধমক খেয়ে ফরিদ এগিয়ে এলো। সে যদি কোমর জড়িয়ে এক হাত কাঁধে তুলে নিল। সে ছোট্ট শরীর সে যদি ভার যেন নিতে পারছে না। একটুতেই হাঁফিয়ে উঠল ফরিদ। বাহিরের এত চেঁচামেচিতে ঘুম ভেঙে ধরপড় করে উঠে বসলেন মিনারার। অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। বিছানা ছেড়ে হারিকেন জ্বালিয়ে ছুটে গেলেন মেয়েদের ঘরে। মেয়েরা ঘরে নেই, বিছানা ফাঁকা। ভয় তার বুক ধক করে উঠে। সারাদিনের ক্লান্তিতে তার চোখ বুজে এসেছিল, আর এইটুকুতে কি জানি কোন অঘটন ঘটে গেল। মায়ের মন একটুতেই শঙ্কিত হয়ে উঠে। আশঙ্কায় মন চঞ্চল হয়ে উঠে। বুক ধড়পড় করে মিনারার। ঘরের পিছন থেকে হামিদার গলার আওয়াজ শোনা গেল, সাথে সে যদি মৃদু আত্মনাদ। মিনারার হাত পা কাঁপছে। পা চলতে চায় না। পা দুটো নিজেদের শক্তিতে ছুটে গেল পিছনের বারান্দায়। ফরিদের হামিদা সেজুদিকে ধরে তোলার চেষ্টা করছে। মিনারা হাতের হারিকেন দূরে রেখে দ্রুত পায়ে বেরিয়ে এলেন। হামিদা মাকে দেখে সাহস পেল। মুখে হাসি ফুটে উঠে বলে, আম্মা। কি হয়েছে সেজুদির? আম্মা, আপা পইড়া গেছে। কোমরটা মনে হয় গেছে আপার। মিনারা মেয়েকে আগলে ধরেন। মায়ের ছোঁয়া পেয়ে সেজুদি যেন নতুন জীবন পেল। হামিদাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরল সে। মিনারা অতি সাবধানে মেয়ে শক্ত হাতে বুকের সাথে জড়িয়ে নিলেন। ফরিদের হামিদা তাকে সাহায্য করল সেজুদিকে ঘরে নিতে। বিছানায় চিত হয়ে শুয়ে আছে সেজুদি। মিনারা মাথার কাছে বসে আছেন। হামিদা অপরাধী ভঙ্গিমায় নতজানু হয়ে সেজুদির পেটের কাছে বসে আছে। ফরিদ সেজুদি পায়ের কাছে বসে ঘুমে দুলছে। মিনারা ছেলের দিকে তাকিয়ে বললেন, আমার ঘরে গিয়া শুইয়া পড় ফরিদ। ফরিদ সাথে সাথে উঠে চলে গেল। সে যেন মায়ের এই নির্দেশের অপেক্ষা করছিল। নির্দেশ পেতেই আর এক মুহূর্ত দেরি করল না, ঘুমোতে চলে গেল। ফরিদ চলে গেলে মিনারা হামিদার দিকে সন্দেহান দৃষ্টিতে তাকাল। হামিদা একবার চোখ তুলে মাকে দেখে সাথে সাথে দৃষ্টি নত করে ফেলল। মিনারা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে পরখ করে দেখে বললেন, এত রাইতে কলপারে গেলি কেন তোরা? হামিদা ভয় কাছুমাছু করছে। মাকে মিথ্যা বলার সাহস তার নেই, আবার সত্যিও বলা যাবে না। উভয় সংকটে পড়ে হামিদার চেহারা লাল হয়ে উঠল। মিনারা মেয়ের এমন চেহারা পড়তে এক মুহূর্ত সময় নিলেন না। নিজেকে স্বাভাবিক রেখে বললেন, কিছু লুকাবি না হামিদা? সত্যি কইরা বলবি কই গেছিলি এত রাইতে? হামিদা অপরাধী দৃষ্টিতে মায়ের দিকে তাকাল। ভয় তার চোখ শুকিয়ে গেছে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মিনারা দীর্ঘশ্বাস ছাড়লেন। হামিদা ক্ষণকাল মৌন থেকে নিজেকে স্বাভাবিক করে নিল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, প্রস্রাবখানায় গেছিলাম আম্মা। আপারে না কইয়া গেছিলাম। ঘুম ভাঙার পর আমারে পাশে না দেখা খুঁজতে গেছিল। তার মধ্যে বৃষ্টি শুরু হইয়া গেল, আপা ভিজা গেছে। আমি প্রস্রাবখানা ভিতরে আছিলাম তাই ভিজি নাই। আমি আর আপারে না দেখা ফরিদু উঠা গেছে। পরে আপা কলপারে থেইকা পা ধুইয়া ঘরে যাইতে নিলে শাওলা পা পিছলাইয়া পইরা যায়। ফরিদ আর আমি তুলতে গেছিলাম, তখন তুমি আইছ। মিনারা তখনও হামিদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। হামিদা মায়ের দৃষ্টি দেখে ভয় কেঁদে ফেলল। বলল, আম্মা বিশ্বাস করো, একটা মিছা কথা কই নাই। তুমি ফরিদরে ডাইকা জিগাও। মিনারা গভীর থেকে ছোট্ট একটা শ্বাস ছাড়লেন। সে যদি ঘুমিয়ে পড়েছে সেই কখন। মিনারা ঘরে এসে মেয়ের কাপড় বদলে কোমরে গরম তেল মালিশ করে দেন। এতে আরাম বোধ করে সে যদি। মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে সে। মিনারা সেজুতির মাথায় হাত বুলিয়ে দেন।
কপালে অধরখানি ছুঁয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। হামিদা তখনও নতমস্তক হয়ে বসে আছে। মিনারা হামিদাকে উদ্দেশ্য করে বললেন, শুইয়া পড় হামিদা, ফজরের আজান দিব 2 ঘন্টা পর, উঠে নামাজে দাঁড়াবি, একটু ঘুমাইয়া নে। হামিদা আর দেরি করে না, সে জ্যোতির পাশে শুয়ে পড়ল। মিনারা ঘর থেকে বেরিয়ে গেলে হামিদা কনুইয়ের ভর দিয়ে মাথা উঁচিয়ে দরজার দিকে দেখে। মিনারা চলে গেছে নিশ্চিত হলে সে শোয়া থেকে চুপি চুপি উঠে বসে। সে যদি তখন গভীর ঘুমে মগ্ন। শুধু ঘুম নেই হামিদার চোখে। সাবতের সাথে সে জ্যোতির কি কথা হয়েছে জানার জন্য তার কিশোরী মন আগ্রহশীল হয়ে উঠছে। হামিদা ক্ষণকাল মৌন হয়ে বসে থাকে, তারপর বালিশের তলা হতে একখানা আধ ভিজা চিঠি বের করে নিল। চিঠিটা সে জ্যোতি তাকে দিয়েছিল। সে যদি পা পিছলে পড়লে হামিদা তাকে তুলতে এগিয়ে যায়, আর সেই সময় সে যদি চুপি চুপি হামিদার হাতে দিয়ে বলেছিল, চিঠিটা তোর কাছে রাখিস হামিদা, আম্মা এক্ষুনি মিঠা আইব, যদি দেইখা ফেলেন তো সর্বনাশ হইতে কিছু বাকি থাকব না। হামিদা ক্ষণকালের জন্য ভ্রুকুঞ্চিত করে পড়ে আবার ফিসফিসিয়ে বলে, আম্মা কি করে আইব? সে যদি হামিদার মাথায় চাটি মেরে বলে, আম্মার ঘুম পাতলা, তোর চিল্লাচিল্লি শুই না আম্মা এতক্ষণে ঘুম থেকে জায়গা উঠছে। সে যদি কথা শেষ হতে না হতে সেখানে মিনারা উপস্থিত হন। মিনারাকে দেখে হামিদা দ্রুত চিঠি লুকিয়ে ফেলে। হামিদা চিঠির দিকে ক্ষণকাল দৃষ্টি নিবন্ধ করে বসে রইল। তার উৎকণ্ঠিত মন বলছে চিঠিটা খুলে দেখতে, কিন্তু তার জাগ্রত মস্তিষ্ক বলছে অন্যের চিঠি পড়তে নেই। হামিদা উভয় সংকটে পড়ল। মন আর মস্তিষ্কের দোটানায় অবশেষে মস্তিষ্কের জয় হল। আর তখনই সে মনের কথা শুনতে পেল। তার মন বলছে, তুমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছ, আমিও তোমার সিদ্ধান্তকে সমর্থন করছি। মাঝে মাঝে মন নামক বস্তুটি বড্ড বেপরোয়া হয়ে ওঠে। ঠিক ভুল বিচার করার শক্তি তখন বিকল হয়ে যায়। আর ঠিক তখনই মস্তিষ্ক সচল হয়ে উঠে সে বেপরোয়া মনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মন মস্তিষ্কের কথা মানতে নারাজ। সে চায় নিজের কথা শুনতে, নিজের সিদ্ধান্তে অটল থাকতে। আর ঠিক তখনই মানুষ সিদ্ধান্তহীনতা ভোগে। মন এবং মস্তিষ্কের এই লড়াইয়ে মানুষ তার চিন্তা শক্তি হারিয়ে ফেলে, আর তখনই সে ভুল করে বসে। তবে সকল ক্ষেত্রে এই যুক্তি অনর্থক। মাঝে মাঝে মনকে প্রাধান্য দিতে হয়, মনের কথা শুনতে হয়। যখন তুমি বুঝবে মন যা চাইছে তাতে মস্তিষ্ক নামক বস্তুটি তোমায় কোনো প্রকার বাধা প্রদান করছে না, তখনই তুমি কেবল মনের কথা শুনবে, আর সেটাই তোমার জন্য সঠিক বলে জেনে রাখবে। হামিদা পাশ ফিরে হারিকেনের আলো বাড়িয়ে নিল। চিঠির একাংশ বৃষ্টির পানিতে ভিজে গেছে। হামিদা চিঠির ভাঁজ না খুলেই হারিকেনের পাশে রেখে দিল। তারপর এক দৃষ্টিতে চিঠির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। হারিকেনের উত্তাপে চিঠি শুকাতে শুরু করেছে। ধীরে ধীরে হামিদার চোখ জড়ো হয়ে আসে। আর সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে গেল সে। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে সেই সাত সকাল হতে। বারান্দায় পার্টি বিছিয়ে ফরিদ আর হামিদা বই পড়ছে। হামিদা এইবার সপ্তম শ্রেণীতে পড়ছে আর ফরিদ দ্বিতীয় শ্রেণী। দুজনের বয়সের মধ্যে 6 বছরের ব্যবধান। সে যদি এখনো বিছানায় শুয়ে জানালা দিয়ে মেঘলা আকাশ দেখছে। পুরো আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মাঝে মাঝে কোথাও কোথাও একটু আধটু সাদা মেঘরাশির দেখা মিলে আবার কালো মেঘে রেগে যায়। সে যদি মেঘের এই লুকোচুরি খেলা দেখে মিটিমিটি হাসছে। তার মনে হয় সাদা কালো মেঘর ভেলা ভেসে বেড়াচ্ছে। সাবেতের সঙ্গে রাতে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাওয়ার ব্যাপারটা মনে পড়তেই তার সারা শরীরে অজানা এক শিহরণ বয়ে গেল। শরীরের পশম খাড়া হয়ে যায়। ঘন ঘন নিঃশ্বাস উঠানামা করে। সে যদি মনে মনে সুখ অনুভব করে। সে জানে না এই সুখকর অনুভূতির নাম কি। সাবেতের উপস্থিতি কেন তাকে অনুভূতি শূন্য করে দেয়। সাবেত যখন তার আশেপাশে থাকে তখন সে নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পায়। ভয় আর ভালো লাগা দুটো অনুভূতি তার সারা শরীর মন জুড়ে শিহরণ জাগিয়ে তোলে। এক অদ্ভুত মাধুর্যতা তাকে সর্বক্ষণ ঘিরে থাকে। তবে কি একেই বলে প্রথম যৌবনে প্রথম প্রেমের অনুভূতি? সে যদি আর ভাবতে পারে না, লজ্জায় গাল দুটো গোলাপরাঙা হয়ে ওঠে। হঠাৎ সে শোয়া থেকে উঠে বসে। কোমরের ব্যথা অনেকটা কমেছে।
বিছানা থেকে গলা বাড়িয়ে বারান্দায় দেখল হামিদা আর ফরিদ বই পড়ছে। সে যদি গলা নিচু করে হামিদাকে ডাকে। হামিদা সে যদি সাবধানী কণ্ঠস্বর শুনতে পেয়ে রুসুই ঘরে চালার দিকে দেখে মিনারা চুলায় খিচুড়ি বসাচ্ছেন। হামিদা মাকে কিছু সময় পর্যবেক্ষণ করে উঠে ঘরে গেল। সে যুতির জিজ্ঞাসু চোখের চাহনি বুঝতে পেরে আগে আগে সে বলল, আম্মা চুলায় খিচুড়ি বসাইছে, এক্ষুনি এখানে আইব না আপা? তুমি চিঠিটা খুলো, দেখো ডাক্তার সাহেব কি লিখছেন। সে যদি ক্ষণকাল কিছু একটা ভাবল, তারপর গলা খাদে নামিয়ে বলল, আমার ডর করে হামিদা, হাত কাঁপতেছে দেখ। তুমি এত ডরাও ক্যারে? কিচ্ছু হইব না, তুমি খুইলা পড় কি লিখছে। সে যদি ভয়ের তো চোখে হামিদার দিকে তাকালো। হামিদা চোখের ইশারায় সে যুদিকে চিঠি খুলতে বলে আবার দরজার কাছে চলে গেল। সে যদি কাঁপা কাঁপা হাতে বালিশের তলা থেকে চিঠি বের করে নিল। ভয় তার গলা শুকিয়ে গেছে, ঠোঁট দুটো তিরুতির করে কাঁপছে, হাত পা দুটো আপনা আপনি শীতল হয়ে উঠছে। চিঠি খোলার মতো সাহস পাচ্ছে না সে। হামিদা দরজায় দাঁড়িয়ে একবার বাহিরের দিকে তাকাচ্ছে আর একবার সেজুতির দিকে। তার উৎকণ্ঠার শেষ নেই। সাবের চিঠিতে কি লিখেছে সেটা সেজুতির থেকে তার জানার আগ্রহ বেশি। সে যদি চিঠি খুলতে সময় নিচ্ছে দেখে হামিদা ফিরে আবার সে যদি কাছে এসে বলল, কি হইল আপা, চিঠিটা খুলো না ক্যারে? তাড়াতাড়ি করো, আম্মা আয়সা পড়লে কিন্তু আর পড়তে পারবা না। হামিদার কথা সে যদি কান অবধি পৌঁছাল না। ভয়, লজ্জা আর ভালো লাগার মিশ্রণে তার কান দুটো গরম হয়ে উঠেছে। পেটে কেউ হাজারটা প্রজাপতি ছেড়ে দিয়েছে এমন অনুভূতি হচ্ছে। সে যদি কাঁপা কাঁপা হাতে চিঠির ভাঁজ খুলতে গেলে হামিদা ছো মেরে চিঠিটা হাত থেকে নিয়ে নেয়। আকস্মিক এমন কিছু ঘটায় চমকে উঠে সে যদি। দরজায় মিনারাকে দেখতে পেয়ে তার আত্মা কেঁপে উঠে। হামিদা পরিস্থিতি সামাল দিতে বলে, আম্মা আপার ব্যথা আছে কিনা জিজ্ঞাস করতে আইছি। আপা কইতেছে ব্যথা কিছুটা কমছে। মিনারা একবার হামিদাকে দেখলেন, তারপর চুপচাপ সে জুতির পাশে এসে দাঁড়ালেন। কপালে হাত ঠেকিয়ে সে জুতি শরীরের উত্তাপ পরখ করে দেখে বললেন, জ্বর এখন নাই, ব্যথাটা আছে? সে জুতি মাথা দুলিয়ে না জানায়। মিনারা আবার বলেন, আইজা স্কুলে যাওন লাগবো না। মিনারা কথা শেষ করার আগেই হামিদা চেঁচিয়ে বলল, আম্মা আইজা আপার স্কুলে যাওনি লাগবো? মিনারা হামিদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বললেন, ক্যারে যাওন লাগবো কেন? বারান্দা থেকে ফরিদ মায়ের কথা শুনতে পেয়ে বলল, আম্মা আমিও তাইলে আই স্কুলে যাবো না। বাইরে কি বৃষ্টি, আইজ আর যাওন লাগবো না। হামিদা ফরিদের দিকে দাঁত কিরমির করে তাকাল। সঙ্গে সঙ্গে ফরিদের হাসি মিলিয়ে গেল। চোখ নামিয়ে বলল, বৃষ্টি বেশি তাই তো কইছি। তোরে এত কথা কন লাগবো ক্যারে? বেশি পাকনা হয়েছস? মিনারা ছেলে মেয়েকে থামিয়ে দিয়ে বললেন, চুপ কর তোরা। ফরিদ হামিদা তোরা দুইজনে স্কুলে যাইবি। স্কুল কামাই করন যাইব না, তোগো বাপে হুনলে বকব। কিন্তু আম্মা আপারও তো যাওন লাগবো। রিনা আপা কইল আইজ আপার ক্লাসে পরীক্ষা আছে, না গেলে বার্ষিক পরীক্ষা থিকা নাম্বার কাইটা নিব। হামিদার কথা শেষ হওয়ার আগে সে যদি হামিদার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এই সম্পূর্ণ কথা হামিদা নিজে বানিয়ে বলছে। সে যদি বিশ্বাস করতে পারছে না হামিদা তাদের আম্মাকে এমনভাবে মিথ্যা কথা বানিয়ে বলছে। আর সব থেকে বেশি অবাক হচ্ছে হামিদা এত অকপটে মিথ্যা কথা বলার ধরন দেখে। আম্মার সামনে চোখ তুলে তাকিয়ে কথা বলতে যেখানে সবাই ভয় পায়, আর হামিদা কত সহজে মিথ্যা কথা বলছে। সে যদি বুঝতে পারল হামিদা কেন এত সব করছে, তাই মনে মনে হাসল সে। সে যদি হামিদার দিকে তাকাতেই হামিদা তাকে চোখ মারল। এক ছাতার নিচে তিন ভাই বোন ঘেঁষাঘেঁষি করে হেঁটে স্কুলে যাচ্ছে। সে যদি ছাতা ধরে আছে। হামিদা আর সে যদি লম্বা প্রায় কাছাকাছি। তারা দুজনেই মোটামুটি বৃষ্টি পানি থেকে নিজেদের মাথা আর বই বাঁচাতে পারলেও ফরিদ পারল না, সে পুরো ভিজে গেছে। সে যদি হামিদা উভয়ের থেকে লম্বায় ছোট হওয়ায় বৃষ্টির ঝাপটা পুরোটাই সে তার গায়ে লাগছে। সে যদি ব্যাপারটা লক্ষ্য করলে ফরিদকে সে নিজের কাছে সরিয়ে আনে। বলল,
তুই তো পুরাই ভিজে গেলি। আপা দেখো আমার বইও ভিজে গেছে। ফরিদ অসহায় ভঙ্গিমায় বলল। সে যদি ফরিদের হাত থেকে বইগুলো নিয়ে হামিদার হাতে ধরিয়ে দিল। তারপর ফরিদকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। ফরিদের বয়স 7 বছর হলেও তাকে দেখতে 5 বছরের বাচ্চা বলে মনে হয়। শরীর পাতলা হওয়ায় ওজনও কম। সে যদি অনায়াসে তাকে কোলে নিয়ে হাঁটতে পারছে। অর্ধেকটা পথ আসার পর বৃষ্টি থেমে গেল। ফরিদকে কোল থেকে নামিয়ে হাফ থেকে বাঁচল সে যদি। কোমরে ব্যথা পাওয়ায় ফরিদকে কোলে নিয়ে হাঁটতে একটু বেশিই কষ্ট হচ্ছিল তার। এখন কোল থেকে নামিয়ে একটু শান্তি পেল। ফরিদ স্কুলে চলে গেলে হামিদা সে যদি একসাথে হাঁটতে থাকে। ফরিদের স্কুল থেকে কিছুটা দূরে তাদের স্কুল। রাস্তায় কাদা থাকায় সে যদি হামিদার হাত ধরে রেখেছে। একটু 19-20 হলেই পিছলে পড়তে পারে। কিছুটা পথ এগিয়ে এসে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ল হামিদা। হামিদাকে থামতে দেখে সে যদি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। হামিদা তখন ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে বই থেকে চিঠি বের করে সে যদিকে বলল, আপা এই লও চিঠি, এইবার পড়বা কইলাম। না হয় কিন্তু তোমার লগে আমি কথা কমু না। সে যদি কাপা হাতে চিঠিটা ধরল। তার বুক ধুপধুপ করছে। চিঠির ভাঁজ খোলার মতো শক্তি কিংবা সাহস কোনোটাই সে পাচ্ছে না। চিঠি হাতে নিলেই তার ধমনী দ্রুত ওঠা নামা করতে শুরু করে। গলা শুকিয়ে আসে যেমনটা সাবেত সামনে থাকলে হয়। চিঠিতে সাবেতের ছোঁয়া লেগে আছে। কত যত্নেই না এই চিঠিটা তাকে উদ্দেশ্য করে লিখেছে সাবেত ভাবতে ভাবতে সে যদি মন রোমাঞ্চিত হয়ে ওঠে। হামিদা আর অপেক্ষা করতে পারছে না সে যদি কখন চিঠিটা খুলে পড়বে। সে যদি ক্ষণকাল স্থির থেকে সে চিঠিটা খুলেই ফেলল। তার চোখে সাবেতের টানা টানা হাতের লিখা ভাসতেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবার উপক্রম হল। সে যদি একবার দেখেই চোখ বন্ধ করে নিল। এই চিঠি পড়ার ক্ষমতা তার নেই। মনে হচ্ছে এই বুঝি অনুভূতি মিশ্রিত সকল শিহরণ তার শরীরে ঝেঁকে বসছে। হামিদা সেজুতির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সেজুতির মুখে লজ্জার প্রতিফলন ভেসে উঠেছে। হামিদা উৎসাহিত হয়ে বলল, আপা জলদি পড়ো। সেজুতি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সাবেতের টানা হাতে লিখাগুলো আবার সম্মুখে উদিত হয়। চিঠি পড়তে গেলে সেজুতি গলা কাঁপে। মুখ থেকে কথা উচ্চারিত হতে চায় না। বুক ধুক ধুক করে। শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। তবুও অনেকটা সাহস নিয়ে এসে পড়া শুরু করল। আমার প্রিয় আষাঢ়ের সদ্য ফোটা কামিনী। কি ভাবছ? চিঠির শুভারম্ভটা আষাঢ়ের সদ্য ফোটা কামিনী বলে করেছি কেন? তবে শুনো, তুমি আমার আষাঢ়ের সদ্য ফোটা কামিনী। ঘন বর্ষায় ঝিলের জলে সাধ্য ফুটন্ত নীল শালুকের ন্যায় তোমার ওই বদনখানি প্রথম যেদিন দেখেছিলাম, বিশ্বাস করো আমি নিজেকে হারিয়েছিলাম তোমার ওই ঝিলের জলের ন্যায় টলটলে ডাগর একেবারে। আমি ভুলেছিলাম আমি কে। আমি অনুভব করেছি আমার হৃৎপিণ্ডের অসারত্ব। থেমে গেছে ধমনীর রক্ত চলাচল। শালুকের নীলব পাপড়ির ন্যায় ওই অষ্টধর দুটি আমার প্রাণ কেড়ে নেয়ার হুমকি দিয়েছে কতবার। বিশ্বাস করো এই আষাঢ়ে ঘন বর্ষায় প্রথম যেদিন তোমায় দেখেছিলাম আমার দৃষ্টি তোমাতেই নিবন্ধ হয়ে পড়েছিল। সেদিনটি ছিল সোমবার। আকাশ জুড়ে ঘন কালো মেঘ। একজন 12 বছর বয়সী মেয়ে ছুটে এলো চেয়ারম্যান বাড়িতে। সাথে 7 বছরের একটি ছেলে। আমি তখন কাছারি ঘরে ইংরেজি নোবেল পড়ছি। মেয়েটি ছুটে এসে কাছারি ঘরের দরজায় দাঁড়ালো। বলল, চাচা বাড়ি আছে? আমি মেয়েটিকে জানালাম আব্বা বাড়ি নেই। মেয়েটি মন খারাপ করলো, চলতে যেতে অগ্রসর হলো। শ্যামলা গায়ের মেয়েটির মুখে তখন আষাঢ়ে কালো মেঘ জমেছে, বড্ড মায়া হলো আমার। ডেকে জিজ্ঞাসা করলাম, খুকি কিছু বলতে এসেছিলে? মেয়েটি পিছন ফিরে আমার দিকে তাকালো, মুখে একরাশ আশার আলো দেখতে পেলাম। মেয়েটি বলেছিল, চাচার কাছে আসি, আম্মার খুব অসুখ করেছে। আব্বা বাড়ি নাই, একজন ডাক্তারের খুব দরকার, আম্মাকে না হয় বাঁচাতে পারবো না। চাচা যদি গঞ্জের রফিক ডাক্তারকে আনার ব্যবস্থা করেন তবে খুব উপকার হয়। তখন আমি মেয়েটিকে বলেছিলাম, রফিক ডাক্তারকে আনতে পারবো না, যদি চাও তবে আমি গিয়ে তোমার আম্মাকে দেখে আসতে পারি। আমার কথা শুনে মেয়েটি বড্ড অবাক হয় কিন্তু মুখে কিছু বলে না।
আমি আমার ডাক্তারি জিনিসপত্র নিয়ে মেয়েটির সাথে বেরিয়ে পড়ি। প্রায় 20 মিনিটের রাস্তা হাঁটার পর একটা বাড়ি এসে পৌঁছাই। মেয়েটি আমাকে তার আম্মার কাছে নিয়ে যায়। ভদ্র মহিলাটি আমাকে দেখে চিনতে পারলেন না। জিজ্ঞাস করলেন আমি কে। আমি নিজের পরিচয় দিতেই তিনি উদ্গ্রীব হয়ে পড়েন। আমি তাকে শান্ত করে তার চিকিৎসা করে ওষুধ লিখে দেই। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তখন পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু মুশকিল হলো তখন যখন বাড়ির উঠান পেরিয়ে রাস্তায় পা রাখলাম। ঝুপঝাপ বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টির প্রথম ঝাপটায় আর ভিজা হয়ে গেলাম প্রায়। কিছু বুঝার আগেই মুষলধারে বৃষ্টি নামল। কি করব কিছু বুঝতে না পেরে একটা গাছের নিচে এসে দাঁড়ালাম। মাথায় বৃষ্টি পড়েছে দেখে চুল ঝাঁকাতে থাকি, আর ঠিক সেই মুহূর্তে আমার পুরো পৃথিবী থমকে যায়। হৃদস্পন্দন থেমে গেল। নিজেকে হারিয়ে ফেললাম। আমি কি সেটাই ভুলেছিলাম? আমার দৃষ্টি তখন সামনে থাকা পুকুরে। একজন 16 কি 17 বছরের ষোড়শী পুকুরে সাঁতার কাটছে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আর তার মাঝে সদ্য নতুন যৌবনে পা রাখা কিশোরী পদ্মবিলি সাঁতার কাটছে। এই অপরূপ দৃশ্য ক্ষণকালের জন্য আমার বাক শক্তি কেড়ে নিয়েছিল। আমি দৃষ্টি ফেরাতে পারছিলাম না। আমার মস্তিষ্ক বলছে দৃষ্টি নত করতে, কিন্তু আমার মন চাইছে মেয়েটিকে দেখতে। আমি কি করব? কার কথা শুনব? আমি দিশেহারা হয়ে পড়ি। নারীর রূপ এতটা কোমল আর স্নিগ্ধময় হতে পারে সেদিন প্রথম অনুভব করলাম। সদ্য ফোটা কামিনী ফুলের ন্যায় স্নিগ্ধতা তার সারা অঙ্গ জুড়ে। বৃষ্টির ফোঁট এসে জমেছে সেই সদ্য ফোটা কামিনীর নরম শুভ্র পাপড়িগুলোয়। স্বচ্ছ ঝিলের টলটলে জলের ন্যায় তার আঁখি দুটি। ফুটন্ত শালুকের ন্যায় তার বদন এক মুহূর্তের জন্য আমায় ভুলিয়ে দিয়েছিল আমার আমিকে। আমি যেন আর আমিতে ছিলাম না, তোমাতে হারিয়ে গেছি। তোমার দীঘল কালো কেশ জুড়ে যেন আষাঢ়ে মেঘ জমেছিল। কামিনীরা শোভা পেয়েছিল তোমার ওই দীঘল কালো চুলে। বৃষ্টির অজস্র ফোঁটা এসে তোমায় ভিজিয়ে দিচ্ছিল। তুমি পরম সুখে তাদের বরণ করছিলে। হঠাৎ কি জানি হলো, তুমি আমায় দেখে নিলে। আমায় তাকিয়ে থাকতে দেখে পানির গভীরতায় নিজেকে আড়াল করে নিলে আমিও লজ্জা পেয়ে গেলাম। নিজের প্রতি রাগ হলো কেন, এইভাবে তোমাকে দেখছিলাম কি নাকি ভাবছো তুমি আমায় দেখে? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল, নিজের ব্যক্তিত্বে আঘাত লাগলো অজান্তে। এই যেন ঘোর অপরাধ করার মতো পাপ করে ফেলেছি। এই পাপ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় না পেয়ে স্থান ত্যাগ করতে চাইলাম, কিন্তু একে আমি পারছি না। আমি চলে যেতে চেয়েও যেতে পারছি না। কোন অদৃশ্য শক্তি আমায় যেতে দিচ্ছে না। আমি না চাইতে আরেকবার আর চোখে তোমায় দেখলাম। তোমার চোখ দুটিতে বিস্ময়। আর সে বিস্ময় কিছু সময়ের ব্যবধানে ভয় পরিণত হলো। তুমি এদিক ওদিক তাকিয়ে কিছু দেখছিলে। তোমার চাহনিতে ভয় সঞ্চার হলো। তুমি নিভু নিভু দৃষ্টিতে আমার দিকে তাকালে। এই দৃষ্টিতে ছিল কেবল ভয়। শুধু ভয় নয়, ওই দৃষ্টিতে আরো কিছু ছিল, হয়তো সেটা লজ্জা। তোমার সেই লজ্জা আর ভয়ের তো দৃষ্টিতে প্রথমবারের মতো আমি খুন হয়েছি। তোমার খুনি দৃষ্টি আমার হৃদয়ে ঝড় তুলে দিয়েছিল। আর সে ঝড় এখনো আমি হৃদয় ধারণ করে চলেছে। আমি খুন হয়েছিলাম এক ষোড়শী নারীর ভয়ানক চাহনি দ্বারা। প্রথমবারের মতো সাবেদ নামক কড়া ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিটি খুন হয়েছিল। তারপর তারপর আরো অনেক কথা। এক চিঠিতে বলে শেষ হবার নয়। পড়ে না হয় একদিন বলবো। আজ বিকেলে চলে যাচ্ছি। যাবার পূর্বে তোমায় একটিবার দেখতে চাই। যদি সময় হয় তবে নদীর ঘাটে চলে এসো। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি। জানি না কি করে বলবো, তোমায় খুব ভয় লাগছে। যদিও বলছি না লিখছি, তবুও আমার হাত কাঁপছে। কলম চলতে চাইছে না, হাতের সকল শক্তি দিয়ে কলম চালিয়ে লিখছি। তুমি কি আমার সহধর্মিণী হবে, সদ্য ফোটা কামিনী? জানি না তোমার মতামত কি হবে, তবে মন বলছে কিছু একটা হবে। তোমায় ভালোবাসি কথাটা বলার মতো সাহস আমার নেই, তাই সহধর্মিণী হওয়ার আবেদন জানিয়েছি। আর হ্যাঁ, তোমায় একটা বাক্স দিয়েছি, সেটা খুলে দেখো, একটি জিনিস পাবে। যদি তোমার মতামত হ্যাঁ হয়, তবে সেই জিনিসটা তোমার অঙ্গে এতটুকু স্থান পেতে দিও, তবেই আমি বুঝে নিব তোমার সম্মতি আছে কি নেই।
নদীর ঘাটে তোমার অপেক্ষায় থাকবো, যদি পারো তবে চলে এসো। ইতি। তোমার ডাক্তার সাহেব। সে যদি চিঠিটা ভাঁজ করে নিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এমন পাগল করা অনুভূতি কেন হচ্ছে তার জানা নেই। তবে সে এতটুকু জানে নদীর ঘাটে তাকে যেতে হবে। স্কুল থেকে ফেরার পথে সে যদি একটা কথা বলল না। তার ভিতরে ঝড় বয়ে চলেছে। চিঠিতে লিখা সাবেতের প্রতিটা বাক্য তার মনকে রোমাঞ্চিত করে তুলছে। অতল সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো চঞ্চল তার আঁখি দুটি যেন সম্মুখে সেদিন বৃষ্টিতে গাছতলায় দাঁড়িয়ে থাকতে দেখা যুবকটিকেই দেখছে। যুবকটি গাছতলায় দাঁড়িয়ে অপলকে সেজুতির দেখছিল। কি নেশাধরা সেই চোখের দৃষ্টি! সেদিন সাবেতের চাহনিতে কত শত মুগ্ধতা ছড়িয়েছিল জানা নেই সেজুতির। সাবেতের নেত্রপল্লব দুটিতে নির্লজ্জতা ছাড়িয়ে যায়নি সেদিন, যায়নি অবাধ্যতার সীমানা পেরিয়ে কামুতায়। পৃথিবীর সকল পুরুষ যে এক নয়, তাদের দেখার দৃষ্টিভঙ্গি কিংবা ভালো লাগাও যে এক নয়, সেদিন সাবেতকে দেখে প্রথমবারের মতো উপলব্ধি করেছিল সেজুতি। পুরুষ মানুষ যে কেবল নারীকে কামনার দৃষ্টিতে দেখবে তা কিন্তু নয়। নারীকে দেখার আগ্রহ সকল পুরুষেরই কম বেশি থাকে, তবে সেই দেখার দৃষ্টিভঙ্গি যে সকল পুরুষের এক হবে তা নয়। সব পুরুষকে নারী দেহ টানে না, টানতে পারে না। কিছু পুরুষ মানুষ কেবল নারীর চোখ কিংবা ঠোঁটের কোণ ঘেঁষা ছোট্ট তীর পর্যন্তই নিজের দৃষ্টির সীমাবদ্ধতা রাখে। তার চেয়ে গভীরে যাবার সাহস কিংবা ইচ্ছা কোনোটাই তাদের হয় না। নারীর সৌন্দর্য অবশ্যই তার চোখ দেখে বুঝতে হবে। নারীর হাসি দেখে তার আভিজাত্য কতটুকু তা বুঝার ক্ষমতা পুরুষের থাকা চাই, নয়তো নারীর হৃদয় দ্বারে প্রবেশ করার ক্ষমতা পুরুষ কখনো অর্জন করতে পারবে না। নারীর সৌন্দর্য কেবল নারীর শরীরে নয়, বরং ফাগুনে উত্তাল সমীরণে এলোকেশীর খোপায় থাকে হাজার মুগ্ধতা। আষাঢ়ের ঘন বর্ষার টলটলে জলের ন্যায় চোখ দুটিতে হাজার স্বপ্ন বিচরণেও ছড়িয়ে থাকে নারীর মাধুর্যতা। মুক্ত বিহঙ্গের মতো নারীর চঞ্চলতা যে পুরুষকে মুগ্ধ করে, কেবল সেই পুরুষটি একজন নারীকে নিজের বক্ষে ধারণ করার অধিকার রাখে। এমনকি সেই নারীকে বুকের বা পাঁজরে যোগ্যতম ঠাঁই দেওয়ার মতো ক্ষমতা সেই পুরুষটিই রাখে। যে পুরুষ নারীর কৃষ্ণবর্ণেও নারীর সৌন্দর্য, মাধুর্যতা, কোমলতা কিংবা প্রেম খুঁজে পায়, সেই কেবল সুপুরুষ শব্দটি বহন করার অধিকার রাখে। আর সাবেত? সেও সুপুরুষ থেকে কোনো অংশে কম নয়, তাকে নেহাত সুপুরুষ বললেও কম বলা চলে, সে একজন প্রেমিক পুরুষও বটে। আষাঢ়ের ঘন কালো মেঘরাশির মতো ষোড়শীর এলোকেশে সে মুগ্ধতা খুঁজে পেয়েছিল। পদ্মবিলের শালুকের পাপড়ির ন্যায় শুভ্র ঠোঁট দুটো তাকে নির্বাক করেছিল, তার হৃৎপিণ্ড স্তব্ধ করেছিল পাখির নীড়ের মতো চোখ দুটি। সে হৃদয় কাল বৈশাখীর ঝড় অনুভব করেছিল নতুন সদ্য যৌবনে পা রাখা যুবতীর লজ্জা রাঙা ভয়ার্ত চাহনি দেখে। সে খুন হয়েছিল তার প্রিয় আষাঢ়ের সদ্য ফোটা কামিনীর নির্মলতায়। সেদিন সাবেতকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা আর ভয় দুটোই যেন সেজুদিকে ঝেঁকে বসেছিল। কি করবে, কোথায় যাবে এই যুবকের নিষ্পলক দৃষ্টি এড়াতে? সেজুদি ভাবতে পারছিল না। লজ্জায় লজ্জাবতী লতার মতো নিয়ে যেতে ইচ্ছে হয়েছিল তার। সেজুদির সর্বাঙ্গ কাঁপছিল। ঠোঁট দুটো ভয় আর লজ্জায় নিজেদের চেপে ধরেছিল। সেজুতি মনে হয়েছিল এই বুঝি সে জ্ঞান হারাবে। পদ্মবিলের অথই জল তাকে দূর থেকে বহুদূর ভাসিয়ে নিয়ে যাবে। সেজুতির হৃৎপিণ্ড ধমকা হাওয়ার মতো উথালপাতাল করেছিল। ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। বুক ধুকধুক করছিল। সে ভয়ে ভয়ে এদিক সেদিকে তাকিয়ে দেখে কেউ তার এই অভিনব লজ্জার সাক্ষী হয়েছিল কিনা দেখতে। ভাগ্যিস সেদিন আশেপাশে কেউ ছিল না। সেদিন তার ভয়ানক লজ্জার কেবল একজন ব্যক্তিই রাজসাক্ষী হয়েছিল। আর সেই একটি মাত্র রাজসাক্ষী ছিলেন তারই ডাক্তার সাহেব। ভাবতে ভাবতে বাড়ি এসে পৌঁছালো সেজুতি এবং হামিদা। হামিদার মনে তখন উৎকণ্ঠা পাহাড় সম। সে যেন কল্পনায় সাবেত আর সেজুতির মিলনকাল দেখতে পাচ্ছে। সেজুতি লাল টুকটুকে বেনারসি পরে সাবেতের পাশে উপনিবেশন করছে। সাবেতের পরনে সাদা শেরওয়ানি। কি অপূর্বই না দেখাচ্ছে দুজনকে। যেন রাজ্যটক। দুপুরের পর আকাশ ভেঙে বৃষ্টি নামল। সেজুতি সাবেতের দেয়া চিঠি বুকে জড়িয়ে বিছানায় শুয়ে জানালার বাহিরে বৃষ্টি দেখছে আর মিটিমিটি হাসছে। যতবার সে চিঠিটা পড়ছে ততবারই এক অন্যরকম আবেশে জড়িয়ে যাচ্ছে।
এক অদ্ভুত সুখকর অনুভূতিতে তার শরীর মন ছুঁয়ে থাকতে সর্বক্ষণ। সে যদি জানে না তার এই অনুভূতির কি নাম, শুধু জানে সাবেদ নামক ব্যক্তিটির কথা ভাবলেই তার বুক ধড়ফড় করে, হাত পা শীতল হয়ে আসে, লজ্জা আর ভালো লাগাগুলো একসাথে তাকে অস্থির করে তোলে। সে যদি চোখ বন্ধ করে সাবেতের মুখটা কল্পনা করতে চায়, কিন্তু তার কল্পনায় বারবার সাবেতের টানা হাতে লেখাগুলো ভেসে ওঠে। সে যদি লজ্জা পায়, লজ্জায় তার দোকান গরম হয়ে ওঠে, ঠোঁট দুটো তিরতির করে কাঁপতে থাকে। এই কেমন সুখকর যন্ত্রণাময় অনুভূতি! সে যদি এর ভাবতে পারে না, শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে। বৃষ্টি তখন সেজুতিদের টিনের চালে নৃত্য করছে। চারপাশে ঠান্ডা ঠান্ডা ভাব, আকাশটা কেমন গম্ভীর হয়ে আছে। সেজুতি বালিশের তলায় হাত রাখার পূর্বে একবার জানালার বাহিরে দেখল। ঝুপঝাপ বৃষ্টি পড়ছে, সেই কখন থেকে থামার কোনো লক্ষণই দেখতে পেল না সেজুতি। বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ ঝাপসা হয়ে আসে, চোখ জ্বালা করে পানি পড়তে শুরু করে। সেজুতি ক্ষণকাল বাদে চোখ ফিরিয়ে আনে। ছোট্ট একটা নিঃশ্বাস তার বুক ছিঁড়ে বেরিয়ে 2 হাঁটুর ভাঁজে এসে পড়ে। সেজুতি চমকায়। কি উত্তপ্ত সেই নিঃশ্বাস! ভয় হয় সেজুতির, তবে কি সত্যি তার বুকের বা পাশটা প্রেম নামক অনল তাপের দহনে দগ্ধ হতে শুরু করেছে? আশেপাশে কেউ তার দগ্ধ বুকের ক্ষত দেখে ফেলেনি তো? সেই এক মহাচিন্তায় বেকুল হয়ে উঠে সেজুতি। সকলের অগোচরে লুকিয়ে রাখা আবেগগুলো যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়। কি এক লজ্জায় সেজুতির ফর্সা গাল দুটো গোলাপ রাঙা হয়ে ওঠে। সেজুতি আরো কিছু সময় জানালার বাহিরে তাকিয়ে থেকে পড়ে বালিশের নিচে লুকিয়ে রাখা ছোট্ট টিনের একটা বাক্স বের করে আনে। সোনালি রং করা তাতে। এর পূর্বে এত সুন্দর বাক্স কোনো দিন দেখেনি সেজুতি। কি অপূর্ব কারুকাজ করা তাতে। সেজুতি জানে না বাক্সে কি আছে। সে খুলে দেখেনি, সেটা দেখার সাহসও হয়নি। সেজুতি শক্ত হাতে বুকের সাথে জড়িয়ে নেয় বাক্সটা। আষাঢ়ের এক ঘন বর্ষার রাতে একজন প্রেমিক পুরুষ তার প্রেয়সীকে এটা নিবেদন করেছিল। সেজুতি ক্ষণকাল বক্সটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হাসে। তার এই হাসির পিছনে কত সহস্র আবেগ, ভালোলাগা, ভালোবাসা আর লজ্জা লুকায়িত আছে, সেটা যদি কেউ দেখত তবেই বুঝত এই ষোড়শী মনের গভীরে প্রথম প্রেমের অনুভূতি কতটা গভীর, কতটা উষ্ণ। বৃষ্টি মাথায় করে কাছারি ঘরের পিছন দিয়ে বাড়ি ঢুকলো হামিদা। মাথায় বড় একটা কচুপাতা ধরে আছে। কাছারি ঘরের বারান্দায় উঠে কচুপাতাটা ছুঁড়ে জঙ্গলের দিকে ফেলে দিল। কিছু সময় এদিক সেদিকে তাকিয়ে পড়ে গলা খাদে নামিয়ে ফরিদকে ডেকে বলল, ফরিদ, ওই ফরিদ। ফরিদদা। ফরিদ কাছারি ঘরে দুটো ছেলের সাথে গুটি খেলছিল। হামিদার চাপা কণ্ঠস্বর শুনে সে সাবধানী হয়ে উঠল, বলল, ডাকো ক্যারে ছুটু আপা? আম্মা বাড়িতে আছে? ফরিদ ক্ষণকাল মাথা চুলকিয়ে কিছু ভাবে, তারপর বিজ্ঞের মতো ভাব নিয়ে বলে, আম্মা বাড়িতে নাই। মজিদ চাচা গো বাড়িতে গেছে, আইতে মেলা দেরি হইব। ফরিদের কথা শুনে খুশিতে হামিদার চোখ চকচক করে উঠল। তার মা মজিদ চাচার বাড়ি গেছে, তার মানে তিনি মজিদ গিন্নির সাথে কাঁথা সেলাই করতে গেছেন। 3-4 ঘন্টার আগে কোনোভাবেই বাড়ি ফিরবেন না ভেবেই যেন হামিদা হাতে আসমান পেয়ে বসল। তার দোয়া আল্লাহ কবুল করেছে আজ। তার কষ্ট ব্যর্থ হতে দেয়নি বলে আল্লাহর কাছে সে মনে মনে 1000 বার শুকরিয়া আদায় করল। ফরিদ হামিদার তৎক্ষণাৎ খুশি হওয়ার কারণ বুঝতে না পেরে হা করে তাকিয়ে থাকল। হামিদা ফরিদের দিকে তাকিয়ে মুচকি হাসল, বলল, এই নে 2টা টাকা আছে, এইখানে তুই রাখো এগুলা, আম্মারে কিছু কইবি না কইলাম। ফরিদ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি টাকা কই পাইলা ছুটু আপা? তোরে এত কথা কন লাগবো ক্যারে? টাকা দিছি, রাখো, না লাগলে দিয়ে দে। হামিদা দাঁত কিরমির করে বলতেই ফরিদ দমে গেল। সে আর যাই করুক টাকা ফিরিয়ে দিবে না। এই টাকা সে মাটির ব্যাংকে জমিয়ে রাখবে। আসছে বছর বৈশাখী মেলায় সে এই টাকা দিয়ে একটা পিস্তল কিনবে বলে মনে মনে ঠিক করে নিল। কাদা আর শ্যাওলার জন্য উঠানে পা রাখা যায় না। এই কয়দিন টানা বৃষ্টির কারণে উঠানে শ্যাওলা জমেছে। পা ফেলে হাঁটার উপায় নেই, তবুও হামিদা অতি সাবধানী হয়ে পা টিপে টিপে থাকার ঘরের দিকে এগিয়ে গেল।
বাড়িতে ঢোকার পথে মিনারা কয়েকটা ইটের টুকরা বিছিয়ে দিয়েছে হাঁটার জন্য, কিন্তু সেগুলো কাদায় প্রায় ডুবে গেছে। কাছারি ঘরের দিকে তেমন কেউ আসা যাওয়া করে না, তাই সেদিকে মিনারা ইট দেয়নি। হামিদা কাছারি ঘর হতে নেমে অতি সাবধানে হেঁটে ঘরের সামনের বারান্দায় গিয়ে উঠল। দুপুর থেকে সে ঘরে ছিল না, রানীদের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে ছলে বলে জেনে এসেছে সাবেত বিকেল 4টায় নদীর ঘাটে তার আপার জন্য অপেক্ষা করবে। রানী চেয়ারম্যান বাড়ির ছোট মেয়ে, হামিদার সাথে একই ক্লাসে পড়ে, আর সেই সুবাদে হামিদা প্রায় সময় চেয়ারম্যান বাড়িতে যাওয়া আসা করে। আজ রানীর সাথে দেখা করার নাম দিয়ে কাউকে না জানিয়ে চুপি চুপি সাবেতের ঘরে গিয়ে উঠেছিল হামিদা। সাবেত প্রথমে হামিদাকে দেখে অবাক হয়েছিল। তাদের বাড়ির অন্দরমহলে সচরাচর বাহিরের কেউ প্রবেশ করে না, আর সে জায়গায় হামিদা একেবারে তার শোবার ঘরে চলে গেল। সাবেত ক্ষণকাল হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর তার মনে পড়ল হামিদা তার ছোট বোনের বান্ধবী, তাই হয়তো এসেছে। তাছাড়া বেশ কিছুদিন আগেও একবার হামিদা তাদের বাড়িতে এসেছিল। আর সে দিন কথায় কথায় সাবেত জানতে পেরেছিল যে মেয়েটি তার চোখের ঘুম কেড়ে নিয়েছিল, যাকে দেখে সাবেতর হৃদয়ে হাজারটা রঙের প্রজাপতি উড়ে বেড়ায় সর্বক্ষণ। যার পাখির নীরের মতো কাজল কালো ডাগর চোখে নিজেকে হারিয়েছিল, সেই আষাঢ়ে সদ্য ফোটা কামিনীটি আর কেউ নয়, সে হামিদার বড় বোন সেজুতি। এই তো কয়দিন আগের কথা, সাবেত বাহিরের ঘরের বারান্দায় একটা আরাম কেদারায় বসে নোবেল পড়ছিল। হঠাৎ তার বোন রানীর সাথে করে একটি মেয়ে নিয়ে সেখানে উপস্থিত হয়। রানীর হাতে একটা পুতুলের বাক্স ছিল। সাবেত নোবেল বন্ধ করে চশমাটা চোখ থেকে সরিয়ে দেখল সেদিনে সেই মেয়েটি সাবেতকে দেখে বড়ই লজ্জা পাচ্ছে। লজ্জায় সে একেবারে লজ্জাবতী লতার মতো নিয়ে যাচ্ছে। রানী তার এক হাত মুঠো করে ধরে আছে। সাবেত দেখল শ্যামলা গায়ের বরণ মেয়েটি লজ্জায় একেবারে এতটুকু হয়ে আছে। কি বিস্ময়ে মেয়েটির চোখ অস্থির হয়ে আছে। মনে হয় একটু ছাড় পেলেই দৌড়ে পালাবে। মেয়েটি রানীর হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু রানী নাছোড়বান্দা কিছুতেই ছাড়বে না। হামিদা উপায় না পেয়ে নতজানু হয়ে রানীর পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে রানী তাকে কানে কানে কিছু বলল। সাবেত ব্যাপারটা লক্ষ্য করে রানীকে জিজ্ঞাসা করল, কিছু বলবি রানী? রানী কিছু বলতে গেলে হামিদা তার মুখ চেপে ধরে। সাবেত পুরো ব্যাপারটা পরখ করে দেখাল, কিন্তু কিছুই বুঝতে পারল না। তাই আবার জিজ্ঞাসা করল, কি হলো, কিছু বলার আছে আমাকে? রানী তখন হামিদার হাত নিজের মুখ থেকে সরিয়ে হাঁফাতে হাঁফাতে বলল, ভাইয়া, আজ আমার বড় মেয়ের বিয়ে, কিন্তু একটা বিপদে পড়েছি। কি বিপদ শুনি? মেয়েকে যে বিয়ে দিব, কি দিয়ে বিয়ে দিব? ঘরে তো মিষ্টি নেই। মিষ্টি ছাড়া কি মেয়ে বিদায় করা যায়? রানীর কথা শুনে সাবেত অষ্টধর প্রসারিত করে হাসল, বলল, ও এই ব্যাপার? তা আমি না হয় তোর মেয়ের বিয়ের বাকি কাজ সম্পন্ন করে দিব, কিন্তু তাতে আমার লাভ? তোমায় আমি মেয়ের বিয়ের সাক্ষী করব, দোহাই লাগে যাও, আমায় বিপদ থেকে উদ্ধার করো। সাবেত বোনের পাকা কথা শুনে একগাল হেসে উঠে চলে গেল। হামিদা তখন গাছুমাছু হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। সাবেত কিছুটা পথ এগিয়ে আবার দাঁড়ালো, ফিরে হামিদাকে একবার ভালো করে দেখল। সেজুতি আর হামিদার চেহারায় বেশ মিল রয়েছে, তবে হামিদা থেকে সেজুতি দেখতে কিছুটা ফর্সা, তবুও হামিদার সামনে চেহারায় আলাদা একটা মায়া দেখতে পেল সাবেত। সেদিন রানীর পুতুলের বিয়েতে সাবেত সাক্ষী হিসেবে থাকল। হামিদার সাথেও সে টুকিটাকি কথা বলেছে। তবে সাবেতের সাথে কথা বলতে হামিদা একটু বেশিই লজ্জা পাচ্ছিল। সাবেত হামিদাকে সহজ করার জন্য মিনারা বেগমের কথা জিজ্ঞাসা করে, আর তখন কথায় কথায় হামিদা অনেক কিছু বলে, এমনকি তার আপা সেজুতির কথাও বলে। সাবেত খুব মনোযোগ দিয়ে হামিদার প্রতিটি কথা শুনছিল, আর কল্পনায় সেজুতির গোলাপরাঙা বৃষ্টি ভেজা মুখটা ভাসছিল। বারান্দায় কারো পায়ের শব্দ শুনতে পেয়ে সেজুতি সঙ্গে সঙ্গে বাক্সটা লুকিয়ে ফেলল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, আম্মা, তুমি আইছো? হামিদা কই গেছে কিছু জানো? সেজুতির কথা শেষ হওয়ার পূর্বে হামিদা ঘরে ঢুকে। হামিদাকে ঘরে ঢুকতে দেখে সেজুতি অস্থির হয়ে উঠে, কিন্তু প্রকাশ করে না। নিজেকে শান্ত রেখে বলে, গেছিলি চেয়ারম্যান বাড়ি? কথা হইছে ওনার লগে? হামিদা খুশিতে গদগদ হয়ে বলল, হ,
আপা কথা হইছে। বিকেল 4টার দিকে নদীর ঘাটে থাকবো কইছে সাবেদ ভাই। তুমি জলদি তৈরি হইয়া লও, আম্মা ঘরে নাই এইটাই সুযোগ। হামিদার পিছু পিছু সেজুতিও বাড়ির পেছনের দিকে হিজল গাছের নিচে এসে দাঁড়ালো। হিজল গাছের গোড়ার এসে দাঁড়াতেই সেজুতি সারা গা কাটা দিয়ে উঠল। এই গাছটার নিচে দাঁড়িয়ে গত রাতে সে সাবেতের সঙ্গে দেখা করেছিল। এই হিজল গাছ রাতে সেই দৃশ্যের সাক্ষী হয়েছিল। হঠাৎ করেই সেজুতির হিজল গাছটাকে খুব লজ্জা লাগতে শুরু করে। মনে হয় যেন হিজল গাছটা তার কানে কানে বলছে, আমি তোর গোপন প্রেমের সাক্ষী ছিলাম। লজ্জায় সেজুতি কান গরম হয়ে ওঠে, গাল দুটো রক্তজবা রং ধারণ করে। হামিদা সেজুতি এমন লজ্জা রাঙা মুখ দেখে হেসে ফেলে, তারপর একবার এদিক ওদিক তাকিয়ে সেজুতিকে বলে, আপা তুমি এই পথ দিয়ে সোজা নদীর ঘাটে চলে যাও, কেউ দেখব না এখন। সেজুতি হামিদার দিকে ভয়ার্ত চাহনিতে তাকায়। হামিদা তাকে আশ্বস্ত করে বলে, কিচ্ছু হবে না। সেজুতি কাজল কালো আঁখি দুটিতে তখন রাজ্যের অস্থিরতা ভর করেছে। তার দৃষ্টিতে আকুলতা, মনে আনচান করছে, শরীরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, মস্তিষ্ক জ্ঞান শূন্য হওয়ার উপক্রম। সে যে কি অনুভূতি সেজুতি কাউকে বলে বুঝাতে পারছে না। ভালো লাগা, ভয় আর লজ্জারা যখন এক হয় তখন একজন মানুষ কেমন পরিস্থিতিতে পতিত হয় সেটা হয়তো কেউ এই পরিস্থিতিতে না পড়লে বুঝত না। সেজুতি ক্ষণকাল একইভাবে দাঁড়িয়ে রইল। চিন্তা আর সংকোচে সে বা হাতের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ডান হাতের তর্জনী খুঁড়তে থাকে। তার বুকের ভিতর শ্রাবণের ভরা নদীর টলটলে জল উথালপাতাল করছে। প্রথম প্রেমের অনুভূতিরা তাকে দুদণ্ড স্থির হতে দিচ্ছে না। হামিদা সেজুতিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপা আম্মা আয়সা পড়লে কিন্তু সব শেষ, তুমি তাড়াতাড়ি যাও। সেজুতি অসহায় দৃষ্টিতে একবার হামিদাকে দেখল, তারপর ওড়না দিয়ে ভালোভাবে পুরো গা ঢাকা দিয়ে মাথায় লম্বা ঘোমটা টানে। আকাশে তখন কালো মেঘে ছেয়ে আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে চারপাশে। কাদা মাটির সোদা গন্ধ চারপাশে মৌ মৌ করছে। সেজুতির বুক ধড়পড় করে। সামনে এক পা বাড়াবে সেই শক্তিটুকু সে পাচ্ছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার পেটে হাজারটা প্রজাপতি নাচানাচি করছে, কি এক শিহরণ জেগে উঠছে শরীর জুড়ে। সেজুতি মুখে লজ্জার ছাপ স্পষ্ট। হামিদা সেজুতিকে একবার ভালো করে দেখল। কালো সেলোয়ার কামিজে তার আপাকে আসমানের পরীর মতো লাগছে। হামিদা চোখে কিনারা থেকে কাজল নিয়ে সেজুতি বা হাতের তালুতে ছুঁয়ে দিল। তাতে সেজুতি একটু চমকালো, পরক্ষণেই আবার হামিদার মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। হামিদা প্রায় সময় এইভাবে সেজুতি নজর কাটিয়ে দেয়। ঘাটের কাছাকাছি এসে হাঁটার গতি কমিয়ে দিল সেজুতি। তার পা আর চলছে না। দূর থেকে সাবেতকে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেজুতি আর সাবেতের মাঝে আর কয়েক কদম দূরত্ব। সাবেতকে দেখে সেজুতির প্রচণ্ড লজ্জা করল। তার বুকে ধুক ধুক শব্দ হচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হাত পা ঠান্ডা হয়ে উঠেছে। ঠোঁট দুটো তিরুতির করে কাঁপছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো সেজুতির। সেজুতি মনে মনে শুকনো একটা ঢোক গড়ল। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে সেগুলো প্রসারিত করার চেষ্টা করলেও কিন্তু পারল না। ভয়, সংকোচ, সংশয় আর লজ্জা যেন তাকে ঘিরে ধরেছে। সেজুতির একবার মনে হলো এখান থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু পরক্ষণে আবার নিজেকে শান্ত করে নিল। মাথা থেকে ঘোমটা সরে গেছে দেখে সেটা কপাল অবধি টেনে নেয়। তারপর লম্বা একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে সাবেতের দিকে এগুতে থাকে। সাবেত ঘাটের সিঁড়িতে পায়চারি করছে। সেজুতিকে এগিয়ে আসতে দেখে সে নড়েচড়ে দাঁড়াল। সেজুতি যত তার দিকে এগিয়ে আসছে ততই যেন তার হৃদকম্পন বেড়ে যাচ্ছে। সাবেত সেই শব্দ ক্রমাগত শুনতে পাচ্ছে। সেজুতি সামনে আসতেই সে পূর্বের মতো হৃদয়ের অসারত্ব অনুভব করল। সেজুতির কাজল কালো চোখ দুটো দেখে সাবেত যেন ঘুরে চলে যাচ্ছে। সেজুতি লজ্জায় মাথা নিয়ে সাবেতের সামনে এসে দাঁড়ায়। সাবেত এক পলক সেজুতিকে দেখল, তারপর বলল, আমি ভেবেছিলাম তুমি আসবে না। সাবেতের কথায় সেজুতি এক পলক চোখ তুলে তাকায়। সাবেত গভীর দৃষ্টিতে তাকে দেখছে। সেজুতি তাতে একটু লজ্জা পেল।
লজ্জায় সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। সাবেদ সেটা বুঝতে পেরে নিজেকে সামলে নিল। তারপর বলল, আমি চলে যাচ্ছি, তবে খুব শীঘ্রই ফিরব। ততদিনে তুমি মন দিয়ে পড়াশোনা করবে আর প্রতি মাসে 2টো করে চিঠি লিখবে আমায়। সেজুতি বিনা বাক্যে মাথা দুলিয়ে নিজের সম্মতি জানায়। সাবেদ খুশি হয়, অন্তরে শীতলতা অনুভব করে। সেজুতি মাঝে মাঝে আর চোখে সাবেদকে দেখে কিন্তু মুখে কিছু বলে না। সাবেদ কিছু সময় গভীর দৃষ্টিতে সেজুতিকে পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস ফেলে। সাবেতের দীর্ঘশ্বাস সেজুতির কানে লাগতেই চমকাকে উঠে। তারপর বিস্ময় সাবেতের দিকে তাকায়। সাবেতের নজর তখন সেজুতির পায়। সেজুতি সাবেতের দৃষ্টির অর্থ বুঝতে সময় নিল না, মুহূর্তে ওড়নার ভাঁজে লুকিয়ে রাখা বাক্সটা বের করে আনে। সাবেত অবাক হয়ে দেখে কিছু বলতে পারে না। সেজুতি লজ্জায় নতজানু হয়ে বাক্সটা সাবেতের দিকে এগিয়ে দেয়। সাবেত অবাক হয়ে শুধু সেজুতিকে দেখছে। সেজুতি এইভাবে তার দেয়া ভালোবাসার চিহ্নটুকু ফিরিয়ে দিবে ভাবতে পারেনি। মুহূর্তে বুকের বা পাশে চিন চিন করে একটা ব্যথা অনুভব করে সাবেত, কিন্তু প্রকাশ করে না। সেজুতির হাত থেকে বাক্সটা নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। সেজুতি ভয়ে ভয়ে একবার সাবেতকে দেখে তারপর সহজভাবে বলে, বাক্সে কি আছে আমি জানি না, খুলে দেখি নাই, তবে যাই থাকুন না কেন আমি চাই আপনি নিজের হাতে সেটা আমারে পরাই দেন। সেজুতির শেষ কথা কানে পৌঁছাতে চমকে উঠে সাবেত। মুহূর্তে তার ওষ্ঠধর দুটি প্রসারিত হয়ে উঠে। আনন্দে তার চোখে জল আসতে চায়। সে যেন বিশ্বাস করতে পারছে না। সব যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। সাবেতকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সেজুতি আবার বলল, কি হইল? তাড়াতাড়ি করেন, কেউ এই দিকটায় আইসা পড়লে বদনাম হইয়া যাইব। সাবেত তখন আর এক মুহূর্ত দেরি করল না, বাক্স খুলে একজোড়া নূপুর বের করে আনল। সেজুতি অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। সাবেত একবার ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নিল, তারপর ঘাটের সিঁড়িতে হাঁটু গেড়ে বসে সেজুতি পায়ে নূপুর জোড়া পরিয়ে দিল। নাও পরিয়ে দিলাম, এইবার তুমি আমার হলে, আমার প্রিয় আষাঢ়ে সদ্য ফোটা কামিনী, বলে সাবেত শেষবারের মতো একটা চিঠি সেজুতির হাতে ধরিয়ে দিল। তারপর সেজুতির কাছ থেকে বিদায় নিয়ে নৌকায় উঠে বসে। দেখতে দেখতে বর্ষাকাল পেরিয়ে গেছে। শরৎ আর হেমন্তকে বিদায় জানিয়ে ধরণীর বুকে শীতের আগমন ঘটেছে। প্রকৃতি সেজেছে তার নতুন রূপে। সজীবতা হারিয়ে সে রুক্ষতা আবরণে নিজেকে জড়িয়ে নিয়েছে। সাই করে চারদিকে ঠান্ডা হাওয়া বইছে। চিরচেনা পথ ঘাট ডুবে গেছে কুয়াশার সাদা চাদরের আবরণে। সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির জল জমেছে। সবুজ ঘাসের কচি ডগায় সে জল টলমল করছে। উত্তরের সমীরণ গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। চারপাশে ঘন কুয়াশার আচ্ছাদন চাদোয়ার মতো প্রকৃতিকে ঘিরে রেখেছে। এক হাত দূরের জিনিসও ঠিকভাবে বোঝবার উপায় নেই, এমনি কুয়াশার দাপট। পৃথিবীর বুকে অন্ধকার ঘাড় হওয়ার আগে ফাঁকা মাঠে কুয়াশা জমাট বাঁধতে শুরু করেছে। ঘনায়মান অন্ধকারে অতিথি পাখিরা দল বেঁধে ক্লান্তিহীন ছুটে চলেছে নিরুদ্দেশের যাত্রায়। ধীরে ধীরে ধরণী তলিয়ে যায় অন্ধকারের অতল গভীরে। কুয়াশারা ঘাড় থেকে আরও ঘাড় হয়। সেজুতিদের টিনের চালায় ফোঁটা ফোঁটা কুয়াশা টপ টপ করে ঝরে পড়ছে। আর টপ টপ করে ঝরে পড়া কুয়াশা টিনের চালায় শব্দের নতুন ছন্দ তুলে। সেজুতি কান পেতে শুনছে সেই শব্দ। বেশ লাগছে তার। চারপাশে নিস্তব্ধতায় ছেয়ে আছে। নিশুতি রাতে দূর হতে মাঝে মাঝে শেয়ালের হাঁক ভেসে আসছে। কনকনে শীতের রাতে সেজুতি লেফ মুড়িয়ে শুয়ে আছে, পাশেই হামিদা বেঘরে ঘুমাচ্ছে। মাথার কাছে মিটমিট করে হারিকেন জ্বলছে। সেজুতি একদৃষ্টিতে সেটা দেখছে।
দেখতে দেখতে তার চোখ দুটো ক্ষীণ হয়ে আসে, চোখের কার্নিশে জল জমে। সেজুতি চোখের পোকল ফেললে এক ফোঁটা জল গড়িয়ে এসে নাকের ডগায় পড়ে। সেজুতি দ্রুত হাতের উল্টো পিঠে সেই জল মুছে নেয়, হারিকেন আলো মৃদু বাড়িয়ে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। অনেক রাত হয়েছে তবুও তার চোখ দুটিতে ঘুম নেই। মনে রাজ্যের যত অস্থিরতা ভর করেছে। রাত বাড়ার সাথে সাথে কষ্টগুলোও কেমন গভীরভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। বুক ভার হয়ে এলো সেজুতির। হাজারটা যন্ত্রণা যেন দলা পাকিয়ে তাকে ঝাপটে ধরেছে, এমনি বিতৃষ্ণায় মন অস্থির হয়ে ওঠে। সেজুতি হারিকেনের আলো বাড়িয়ে বিছানা ছেড়ে নামল। আলনা থেকে চাদরটা নিয়ে বেশ করে গায়ে জড়িয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। নিশুতি রাত, চারপাশে পিনপতন অন্ধকার। দূরে কোথাও কয়েকটা কুকুর একসাথে চেঁচামেচি করছে। কনকনে শীত উপেক্ষা করে গুটি গুটি পায়ে সেজুতি পিছনের বারান্দায় এসে দাঁড়ায়। এক হাতে সাবেতের দেয়া সেদিনের চিঠিখানি মুঠো করে ধরে আছে, অন্য হাতে হারিকেনটা বারান্দার এক কোণে রেখে মাটিতে লেপ্টে বসল সে। মনটা আজ তার বড্ড পুড়ছে। বুকের ভিতর জমিয়ে রাখা কষ্টগুলো ডানা ঝাপটাচ্ছে, একটুখানি সুযোগ পেলেই যেন দল বেঁধে বেরিয়ে আসবে। কান্নারা দলা পাকিয়ে ভিতর থেকে বেরিয়ে আসতে চায়। সেজুতি বড় বড় নিঃশ্বাস ফেলে তাদের দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু পারে না। অচিরেই তারা সেজুতিকে ব্যর্থ করে, শ্রাবণের ঢলের মতো বুক ছিঁড়ে বেরিয়ে আসে। সেজুতি ফুঁপিয়ে কেঁদে উঠে। তার চাপা কান্নার সুর কনকনে শীতের রাতে করুণ আত্মনাদের মতো শোনায়। প্রথম প্রেমের অনুভূতিগুলো আজ বিষধর সাপের ন্যায় তাকে প্রতিনিয়ত দংশন করছে। প্রথম যৌবনের ভয়ঙ্কর প্রেমের সুখকর অনুভূতিগুলো আজ বিভীষিকা হয়ে পড়াচ্ছে খুব। হৃদয়টা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেজুতি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। নিজেকে ধাতস্থ করার আপ্রাণ চেষ্টা করেও সে সফল হচ্ছে না। সাবেতের স্মৃতি তাকে বড্ড বেসামাল করে তুলছে। ধারালো তরবারির ন্যায় সেগুলো তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। অনেকটা সময় পেরিয়ে গেলে সেজুতি নিজেকে ধাতস্থ করে চোখ মুছে নেয়। হারিকেনের আলো মৃদু বাড়িয়ে সাবেতের দেয়া চিঠিটা সম্মুখে মেলে ধরে। আমার প্রিয়, আষাঢ়ে সদ্য ফোটা কামিনী। সকাল হতেই মনটা বড় বিমর্ষ হয়ে আছে। হৃদস্পন্দন বেগতিকভাবে বাড়ছে। দুদণ্ড শান্তি পাচ্ছি না কোথাও। যেখানে যাই, যে ভাবনাই ভাবি না কেন, ঝড়ের রাতের তোমার লজ্জায় রাঙা ওই ভয়ার্ত মুখটা সম্মুখে ভেসে উঠছে। হারিকেনের লাল আলোয় তোমার কাজল কালো চোখ দুটি আমায় দ্বিতীয়বারের মতো খুন করেছে। আমি আবারও খুন হয়েছি তোমার ওই কাজল কালো পাখির নীড়ের মতো টানা টানা চোখ দুটিতে। তোমার ভয়ানক চাহনি আমায় পাগল করেছে, মনটাকে বড্ড অস্থির করে তুলছে। আমি যেন আর আমিতে নেই, তোমাতে ডুবে গেছি। তোমার হৃদয়ের গোপন কোনো কুঠরিতে আটকা পড়ে গেছি। সেখান থেকে বেরিয়ে আসার পথ বোধ হয় হারিয়ে ফেলেছি। তুমি নামক নেশা আমায় সর্বক্ষণ গ্রাস করে রাখে। আমি চেয়েও নিজেকে সামলে রাখতে পারছি না তুমি নামক ভাবনা হতে বেরিয়ে আসতে। কি করব আমি? কি করে আমি এই প্রেমাসুখ থেকে পরিত্রাণ পাব? এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় কি নেই? ওগো আমার আষাঢ়ে সদ্য ফোটা কামিনী, তুমি কি জানো, তোমার কথা ভেবে ভেবে কত রাত নির্ঘুম কাটিয়েছি, তোমায় একটি বার দেখার আশায় কতবার তোমার পিছু নিয়েছি? জানো না, জানতে দেইনি আমি। তবে আজ শুনো, সেদিন ছিল শনিবার, আমি কি এক কাজে বেরিয়েছিলাম। ধান ক্ষেতের আইল ধরে হাঁটছিলাম, পথে হঠাৎ দূর থেকে তোমায় দেখি, সাথে আরো দুজন। একজন 12 কি 13 বছরের কিশোরী, অন্যজন 6 কি 7 বছরের ছেলে। গ্রামের কাদা মাখা মাটির রাস্তা ধরে তিনজন হেঁটে যাচ্ছ স্কুলে। আমি পিছু নিলাম। স্কুল পর্যন্ত তোমায় অনুসরণ করতে করতে গেলাম। তুমি কি বোকা, বুঝতেই পারলে না? এইভাবে প্রায় তোমার পিছু নিতাম তোমাকে একটিবার দেখার জন্য। ভেবেছিলাম তুমি বুঝতে পারোনি, কিন্তু একদিন ঠিক ধরা খেয়ে গেলাম। তুমি ঠিক বুঝে গেলে আমি তোমার পিছু নিচ্ছি। তারপরের কথা মনে আছে তোমার? একদিন দুপুরে আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামল। তুমি স্কুল থেকে বাড়ি ফিরছিলে, পথেই আমার সাথে দেখা। আমি একটা বড় গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। ঝুম বৃষ্টি, তুমি উপায় না পেয়ে গাছতলায় আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। তোমার আমার মধ্যিখানে তখন এক হাত দূরত্ব। তুমি প্রচণ্ড ভয় পাচ্ছিলে, সাথে লজ্জা। তুমি প্রায় অর্ধভেজা শরীর, লজ্জায় নুয়ে যাচ্ছিলে। আমি সাহস পাচ্ছিলাম না তোমার দিকে তাকানোর, শুধু একবার আর চোখে দেখেছি। তোমার পদ্মফুলের পাপড়ির ন্যায় শুভ্র অধরযুগল নীলাভ রং ধারণ করেছে। তিরতির করে কাঁপছিল তারা। গালে ফোঁটা ফোঁটা জল জমেছিল, কি অপূর্বই না দেখাচ্ছিল তোমায়। তুমি ভয় কাঁপছিলে, তোমার লজ্জায় আরক্ত মুখখানা আমার হৃদয়ের অতল সমুদ্রে তখন ঢেউ বইয়ে দিচ্ছিল। আমি আবারও আমার হৃদয়ের স্থবিরতা অনুভব করি। তুমি আর চোখে একবার আমায় দেখেছিলে, বিশ্বাস করো তোমার সেই চাহনি আমায় ভিতরে ভিতরে উন্মাদ করে তুলছিল। কি শিহরণ জাগানো সেই অনুভূতি, আমি বলে বুঝাতে পারবো না।
সেই দিন প্রথম আমার প্রেম নামক সেই আশ্চর্য অনুভূতির সাথে পরিচয় হয়। আজ আমার গ্রাম ছেড়ে যাবার পালা। খুব যন্ত্রণা হচ্ছে বুকের বা পাশটায়। তোমায় আমি প্রেম নিবেদন করিনি, শুধু সহধর্মিণী হওয়ার আবেদন জানিয়েছি। জানি না তোমার উত্তর কি হবে। আমার দেয়া ছোট্ট জিনিসটি তোমার অঙ্গে এতটুকু স্থান পাবে কিনা তাও জানি না। যাবার বেলায় তোমার মুখখানি আরেকবার দেখব কিনা সেটা নিয়েও বড় সংশয়ে আছি। তবে তোমার উত্তর যাই হোক, আমি সব মেনে নিতে প্রস্তুত। তোমায় বিদায় জানাতে বড্ড কষ্ট হচ্ছে। খুব ভালো থেকো আমার আষাঢ়ে সদ্য ফোটা কামিনী। নিজের যত্ন নিও আর পড়াশুনো কিন্তু ভালোভাবে করা চাই। ইতি। তোমার ডাক্তার সাহেব। চিঠিটা শেষে সেজুতির চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সেজুতি হাতের উল্টো পিঠে আবারও সেটা মুছে নিল, তারপর চিঠিটা সযত্নে ভাঁজ করে বুকের সাথে চাপটে ধরে। সাবের চলে গেছে প্রায় 6 মাস হলো, আর এই 6 মাসে সেজুতি চিঠিটা ঠিক কতবার পড়েছে জানা নেই। চিঠিটা যতবার পড়েছে ততবার সেটাকে নতুন বলে মনে হয়েছে সেজুতির। চিঠিতে লিখা প্রতিটা অক্ষর আজও প্রথম দিনের মতো মনে শিহরণ জাগায়। এক অন্যরকম আবেশে জড়িয়ে নেয় সেজুতিকে। মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো আজও প্রথম দিনের মতো হৃদকম্পন বাড়িয়ে দেয়। নিঃশ্বাস ভারী করে তুলে হৃদয়ের উত্তাল সমুদ্রে প্রলয়কারী ঘূর্ণিঝড় বইয়ে দেয়। এই ঝড় যেন থামবার নয়, হৃদয় তোলপাড় করা প্রেম নামক সেই ঝড় সেজুতির বিক্ষিপ্ত হৃদয়কে আন্দোলিত করে। নবযৌবনের প্রেমাসুখ তাকে মাতাল করে তোলে। তার প্রিয়তমকে দেখার অসুখ রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হয়ে তাকে উন্মাদ করে তোলে। তবুও একটিবার সে যদি তার প্রিয়তমের দেখা পায় না। প্রেমিকের বিরহে সে যদি কত সহস্র আশ্রু বিসর্জন দিয়েছে সে খবর কেউ রাখেনি, তবুও প্রেমিকের দেখা মিলে না। সাবেদ সেদিন ফিরে আসার কথা দিলেও আর ফিরে আসেনি। 6 মাস শেষ হতে চলেছে, তবুও তার কোনো খবর নেই। সে যদি রোজ প্রতীক্ষার প্রহর গুনে, কিন্তু সেই প্রতীক্ষার প্রহর আর শেষ হয় না। সাবেতের দেখা মিলে না, খবর আসে না। সে যদি জানে না সাবেত কোথায় আছে, কেমন আছে। ঢাকায় যাবার পর মাস 3 সাপ্তাহে নিয়ম করে চিঠি দিত। প্রথম প্রথম চিঠি দীর্ঘ হলেও পরে তা ক্রমশ সংক্ষিপ্ত হতে থাকে। চিঠিতে সে খুব একটা বেশি কিছু লিখত না। সে যদি কেমন আছে, পড়াশোনা ঠিক করে করছে কিনা, এই 2-1 বাক্য ছাড়া অতিরিক্ত কোনো বাক্যই সাবেত লিখত না। একটা সময় পর হঠাৎ সাবেতের চিঠি আসা বন্ধ হয়ে যায়। 1 মাস 2 মাস এইভাবে আরও 3টি মাস কেটে যায়, কিন্তু সাবেতের দেয়া আর কোনো চিঠি সেজুতির কাছে আসে না। সে যদি প্রতি মাসে নিয়ম করে সাবেতের ঠিকানায় চিঠি পাঠাতো, কিন্তু সেই চিঠির প্রত্যুত্তর অপর পাশ থেকে কেউ দেয়নি। সে যদি প্রতিদিন অপেক্ষার প্রহর গুনতে থাকে, এই বুঝি সাবেত তাকে চিঠি পাঠালো, কিন্তু না, সাবেত কোনো চিঠি আর পাঠায়নি। রাতের প্রায় অর্ধপ্রহর কেটে গেছে। কিছুক্ষণ পর ফজরের আজান পড়বে। সে যদি কনকনে ঠান্ডায় নির্লিপ্ততাভাবে বারান্দা বসে আছে। মাঘের শীত যেন তার শরীর ছুঁতে পারছে না। একটু পর চারপাশ হতে আজানের ধ্বনি ভেসে এলো। সে যদি এইবার ধীরস্থির হয়ে উঠে দাঁড়ায়। হারিকেন হাতে করে গুটি গুটি পায়ে কলপারে গিয়ে অজু সারে। তারপর ঘরে ফিরে আলতো হাতে হামিদাকে ঘুম থেকে জাগিয়ে তুলে দুজনে একসাথে নামাজে দাঁড়ায়। সেজুতির মেট্রিক পরীক্ষার মাত্র 2 মাস বাকি। তাই সে প্রতিদিনের মতো আজও সকাল সকাল উঠে বই পড়ছে। হামিদা আর ফরিদের বার্ষিক পরীক্ষা শেষ, তাই দুজনেই এই শীতের সকাল ঘুমিয়ে পার করছে। মিনারা বেগম খুব ভোরে উঠে উঠান ঝাড়ু দিয়ে রসোইঘরে ঢুকলেন। সে যদি সামনের বারান্দায় বসে বই পড়ছিল। মিনারা বেগম রসোইঘর থেকে বেরিয়ে এসে সেজুদিকে ডেকে বললেন, আইজ আর তোর স্কুলে যাওয়ান লাগবো না সেজুদি। বাড়িতে থাকবি আর ঘর থেকে একদম বাহির হইবি না। মিনারার কথায় সেজুদি অবাক হলো, তারপর জিজ্ঞাসা করল, কেন আম্মা, স্কুলে যাবো না কেন? তোর আব্বা কইয়ে গেছে আইজ তো স্কুলে যাওয়ান লাগবো না। আব্বা কইয়ে গেছে মানে? আব্বা কই গেছে আম্মা এত সকালে? মিনারা রসোইঘরের দরজায় দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। সেজুদি প্রশ্ন শুনে তিনি হাতের কাজ রেখে থাকার ঘরের সামনের বারান্দায় এসে সেজুদির পাশে বসলেন। সেজুদি অবাক হয়ে তার মায়ের কর্মকাণ্ড দেখছে। মিনারা সেজুদির মাথায় হাত বুলিয়ে আদর করলেন, তারপর বললেন, তোর আব্বা তোর লাগিয়ে একখান ভালো সম্বন্ধ আনছে। ছেলে শহরে মেলা বড় চাকরি করে, অনেক টাকা মাইনে পায়।
দেখতে শুনতেও নাকি সুন্দর, ওই যে কমলপুরের মানিক আছে না, তার আত্মীয় লাগে। মিনারার কথায় সেজুতির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। বিস্ময়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হঠাৎ করে তার মাথায় যেন বজ্রপাত পড়তে শুরু করেছে। সেজুতি অবিশ্বাসী ভঙ্গিতে বলল, আম্মা, এইটা তুমি কি কও? আইজ আমারে দেখতে আইব মানে? আমি তো তার কিছুই জানি না। সেজুতি কথায় মিনারা ছোট্ট একটা শ্বাস ফেলে আফসোস করে বললেন, আমি কি আর জানতাম রে মা? কাল রাইতে হঠাৎ তোর বাপে আমারে কইল আইজ নাকি তোরে দেখতে আইব ছেলের বাড়ি থিকা। তখন আর কি করার থাকে। কিন্তু আম্মা, আমি পড়ালেখা করতে চাই, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আম্মা, তুমি আব্বারে বুঝায় কও আমি এখন বিয়ে করব না। সামনে আমার মেট্রিক পরীক্ষা, আম্মা তুমি আব্বারে বুঝাও। তোর আব্বাই কইছে ছেলে তোরে বিয়ের পর পড়াইতে রাজি আছে। কিন্তু আম্মা, আমি আর অমত করিস না মা, রাজি হইয়ে যা, বলে মিনারা উঠে চলে গেলেন। সেজুতি থায় শক্ত হয়ে বসে রইল। এই মুহূর্তে সে ঠিক কি করবে বুঝতে পারছে না। তার ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। অসময়ে কাল বৈশাখী ঝড় তার ভিতর চুরমার করে দিচ্ছে। বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এই দিকে সাবেতের কোনো খবর নেই, অন্যদিকে তাকে আর দেখতে আসে যেন সে অথই জলের জোয়ারে ভাসছে। কুল নেই, কিনারা নেই, নদীর জোয়ারে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূর থেকে বহুদূর। এই মুহূর্তে কি করবে, কার কাছে যাবে, কিভাবে এই বিয়ে আটকাবে, কিছুই বুঝতে পারছে না সে। যদি নিজেকে বড্ড অসহায় লাগছে। বুকে হাজারটা তলোয়ার একসাথে বিদ্ধ হচ্ছে। সে কি যন্ত্রণা! এই সময় তার সাবেতকে বড্ড প্রয়োজন, অথচ সাবেতের কোনো খোঁজখবর নেই। আজ 3 মাস হলো। সে যদি কত চেষ্টা করেছে একটিবার সাবেতের খোঁজ পেতে, কিন্তু কেউ তাকে সাবেতের খবর এনে দেয়নি। হামিদা কতদিন রানীর সাথে দেখা করার ছলে চেয়ারম্যান বাড়িতে গেছে সাবেতের খবর জানতে। নানানভাবে সাবেতের খোঁজ নেয়ার কত চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ও বাড়ির কেউই তাকে সাবেত সম্পর্কে একটি কথাও বলেনি। এমনকি রানী পর্যন্ত এড়িয়ে গেছে সাবেতের প্রসঙ্গ। সে যদি উপায়ন্তর না পেয়ে ডুকরে কেঁদে উঠল। তার কাছে এমন কোনো উপায় নেই যেটা দ্বারা সে বিয়েটা আটকাতে পারবে। দুপুরের পর ছেলের বাড়ি থেকে লোক আসে সেজুতিকে দেখতে, আর দেখেই তারা সেজুতিকে পছন্দ করে ফেলল। ছেলের বাবা মেয়ে দেখে বলেন এক্ষুনি কাজীদিকে বিয়ে পড়িয়ে দিতে, কিন্তু এতে সেজুতি বাবা সৈয়দ আলী ঘোর আপত্তি জানান। তিনি চান সেজুতির পরীক্ষা শেষ হলে যেন বিয়েটা হয়। অবশ্য তিনি প্রথমে রাজি ছিলেন না পরীক্ষা শেষ হওয়া অবধি অপেক্ষা করতে, কিন্তু সেজুতির আকুতি মিনতির কাছে হার মানলেন। পরীক্ষার পর এই বিয়ের হবে বলে সিদ্ধান্ত নিলেন। সেদিন সেজুতিকে ছেলের বাড়ি থেকে আংটি পরিয়ে যায়, আর বিয়ে আগামী শ্রাবণ মাসে হবে বলেই দিন ধার্য করা হয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। সেজুতি মেট্রিক পরীক্ষা শুরু হয়। গত কয়েক মাসে সেজুতি সাবেতের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু প্রতিবারের ব্যর্থ হয়। সেজুতি দিনের পর দিন নামাজে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে কেঁদেছে। হামিদাকে পাঠিয়েছে চেয়ারম্যান বাড়িতে, কিন্তু কোনো লাভ হয়নি, কেউ সাবেতের কোনো খবর দেয়নি। সেজুতি প্রতিরাতে বালিশে মুখ গুজে কেঁদেছে। রাতের নিশ্চুপতা আর অন্ধকার ছিল তার নীরব সাক্ষী। সেজুতি জানে না তার অঘোষিত প্রেমিক তারই অগোচরে কি গোপন খেলায় মেতে উঠেছে। কেন সে ঠিকানাহীন শহরে আত্মগোপন করেছে। দিনের পর দিন বিরহ যন্ত্রণায় কাতর সেজুতি ভিতরে ভিতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নাওয়া খাওয়া ভুলে দিনের পর দিন বালিশে মুখ গুজে কেঁদেছে। তার নীরব আত্মনাদে প্রকৃতিও কেঁদে উঠেছে অসংখ্যবার। তবুও সাবেত তার মনের আকুতি শুনেনি, ছুটে এসে বলেনি, ওগো আমার আষাঢ়ে সদ্য ফোটা কামিনী, আমি এসেছি তোমার সকল বিরহ যন্ত্রণা ভুলিয়ে দিতে। ছুটে এসেছি দূর দূরান্তের পথ ছুটে, এসেছি হাজার পথ পেরিয়ে তোমার অঘোষিত প্রেমের ঘোষণা দিতে, বরণ করে নিতে আমার সহধর্মিণী হিসেবে। এক আষাঢ়ে শুরু হওয়া প্রেম অন্য আষাঢ়ে তার যবনিকা টানতে বসেছে। সেজুতির পরীক্ষা শেষ হয়েছে মাত্র দিন 3 আগে। এরই মাঝে সৈয়দ আলী বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন। সন্ধ্যার পর থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে।
সে যদি বালিশে মুখ গুজে শুয়ে আছে। হামিদা আর ফরিদ টেবিলে বসে বই পড়ছে। টিনের চালায় অনবরত বৃষ্টির ফোঁটার নৃত্যের ছন্দ তুলছে। সে যদি নীরবে চোখের জল ফেলে যাচ্ছে। তার মন এখনো মানতে চাইছে না সাবেতের নিরুদ্দেশ হওয়া। 1 বছর পার হয়ে এসেছে সাবেতের সাথে তার শেষ দেখা হয়েছিল। এমনি এক বৃষ্টির রাতে প্রেমিকের ডাকে সাড়া দিতে ঝড় বৃষ্টি মাথায় করে মাঝ রাতে বেরিয়ে পড়েছিল সে যদি। তার শরীরে তখন প্রথম প্রেমের শিহরণ জাগানো অনুভূতির ঢল খেলছিল। মনে শ্রাবণের ভরা নদীর টলটলে জলের মতো উপচে পড়া শিহরণ তাকে ভাসিয়ে নিচ্ছিল, আর আজ সেই শ্রাবণের ভরা নদীর অথই জলে সে হাবুডুবু খাচ্ছে, দিগ্রান্ত হয়ে ভেসে যাচ্ছে অচিনকুলে। আকাশে ঘন কালো মেঘ জমেছে। একটু পরেই তা আছড়ে পড়বে ধরিত্রীর বুকে। চারপাশে ঘন বর্ষার আমেজ লেগেছে। ব্যাঙেরা নতুন পানি পেয়ে মিলন খেলায় মেতে উঠেছে। চারদিকে চম্পা, কদম, কামিনী ফুটেছে। নদীতে জল ভরপুর। পথঘাট কাগজে পরিপূর্ণ। বর্ষায় গ্রামের প্রকৃতিকে যেন দুহাত সজীবতা দান করেছে। আকাশে ঘন মেঘরাশি এবার ঝুপঝাপ বৃষ্টি হয়ে নামল। বলতে না বলতেই ঝুম বৃষ্টি শুরু হলো। হামিদা আর ফরিদ দৌড়ে বাড়ির পথ ধরে আসছিল, পথেই ঝুম বৃষ্টি তাদের একেবারে ভিজিয়ে দিল। উপায়ন্তর না পেয়ে হামিদ ফরিদের হাত ধরে টেনে একটা বড় গাছের ছায়ায় আশ্রয় নিল। হামিদ পুরো ভিজে গেছে, ঠান্ডা তার ভিজে শরীর ঠকঠক করে কাঁপছে। হামিদা ফরিদকে কাঁপতে দেখে কিছুটা কাছে সরে এসে বলল, গায়ে জামাটা খুইলা ফেল ফরিদ, না হয় ঠান্ডা লাইগা যাইব। ফরিদ মুখ গম্ভীর করে আছে। চোখ দুটো ছলছল করছে, কাঁদছে কিনা বোঝা গেল না। বৃষ্টি পানিতে হয়তো মিশে যাচ্ছে ফরিদের চোখের পানি। হামিদা ফরিদকে নিজের কাছে টেনে আনতেই ফরিদ কাঁদো কাঁদো কণ্ঠস্বরে বলল, বড় আপার বিয়ে কি সত্যিই হয়ে যাইব তাহলে? হামিদা মুখ গম্ভীর করে বলল, হ। সাবেদ ভাই এমনটা কেন করলো ছুটু আপা? তুমি না কইছিলে সাবেদ ভাই আপারে বিয়ে করবার চায়? হামিদা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিছা কথা। সব মিছা কথা, উনি আপারে ঠকাইছে। শহর থিকা বিয়ে কইরা বউ নিয়ে গ্রামে ফিরে আইছে। গ্রামের সবাই কইতেছে সাবেদ ভাই নাকি 4-5 দিন আগে শহরের এক মাইয়েরে বিয়ে কইরা বাড়িতে নিয়ে আইছে। কেউ জানতো এই কথা? ফরিদের কথা আর কোনো জবাব করল না হামিদা। ফরিদ লোকমুখে যা শুনেছে, হামিদা স্কুল থেকে ফেরার পথে একই কথা শুনেছে। সাবেদ নাকি দিন 4-5 আগে গ্রামে ফিরেছে, সাথে করে নাকি নতুন বউ নিয়ে আসছে, অথচ কেউ সেটা জানতেই পারেনি। সাবেদ যে এই কয়দিন গ্রামে অবস্থান করছে সে কথা হামিদা কিংবা সে যদি কেউ জানতেই পারেনি। রানীর সাথে তার প্রতিদিন স্কুলে দেখা হয়েছে, অথচ রানীও তাকে কিছু জানায়নি। মনে মনে হামিদা সাবেতের উপর খুব ক্ষিপ্ত হল। তার আপাকে কষ্ট দিয়ে ভালোবাসার নাটক করে 1 বছর পর গ্রামে বউ নিয়ে ফিরেছে, এটা ভাবতেই হামিদার মাথায় আগুন ধরল। রাগে তার সারা শরীর গজগজ করতে লাগল। সাবেতকে পেলে যেন এখনই সে তাকে ভস্ম করে দিবে। বৃষ্টি থামলে হামিদা আর ফরিদ পা টিপে টিপে বাড়ির দিকে এগোয়। বাড়িতে পৌঁছেই হামিদা দেখতে পায় সেজুতি মায়ের সাথে রসোই ঘরে কাজ করছে। আর 3 দিন পর সেজুতির বিয়ে বাড়িতে এখন তারই আয়োজন চলছে। হামিদা বাড়ি ফিরে সোজা ঘরে চলে গেল। সেজুতির জন্য তার মন বড্ড পড়ছে। সাবেতের জন্য তার আপা দিনের পর দিন কত কষ্ট পেয়েছে, কত চোখের জল ফেলেছে, অথচ সাবেত ঠিক শহর থেকে বিয়ে করে 5 দিন আগে বউ নিয়ে গ্রামে ফিরেছে। সেজুতি কথা সে একটুও ভাবেনি। সে যে গ্রামে ফিরেছে সে কথাটা তারা জানতে পারেনি। হামিদাকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে সেজুতি নিঃশব্দে ঘরে ঢুকে হামিদার পাশে এসে দাঁড়াল। হামিদার দৃষ্টি তখন মেঝেতে। সেজুতি আলতো হাতে মাথায় হাত দিতেই হামিদা চোখ তুলে তাকায়। সেজুতি অবাক হয় হামিদাকে দেখে। হামিদার চোখে ছলছল করছে, পলক পড়লেই জল গড়িয়ে পড়বে। সেজুতিকে দেখে হামিদা চোখের জল লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। কি হইছে, কাঁদিস কেন তুই? হামিদা নির্লিপ্ততা ভঙ্গিতে তাকালো সেজুতির দিকে। তারপর কাপা কাপা স্বরে বলল, আপা তুমি বিয়ে কইরা ফেলো, এতেই তোমার ভালা হইব। সেজুতি চমকে উঠল হামিদার কথায়, সাথে বেশ অবাকও হল।
যে হামিদা সকালেও তাকে বিয়ে না করার জন্য চাপাচাপি করেছে, বিয়েটা ভাঙার জন্য নিরলস চেষ্টা চালিয়েছে, আর সেই নাকি এখন তাকে বিয়ে করতে বলছে। সে যদি অবাক হয়ে হামিদাকে আরো একবার দেখল, তারপর বলল, কি হইছে তোর, হঠাৎ এমন কইরা কথা কচ্ছেন? হামিদা আর কোনো ভনিতে করল না, সোজাসুজি উত্তর দিল, সাবেদ ভাই ফিরে আইছে, কিন্তু একা ফিরে নাই, বিয়ে কইরা বউ নিয়ে ফিরছে 5 দিন আগে। গ্রামের লোক বলাবলি করতেছে। হামিদার শেষ কথা শুনে সেজুদির ভিতরটা ধক করে উঠে। সে মোটেই এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। সাবেদ ফিরেছে এই কথা তার কান অবধি পৌঁছালেও পরেটা আর সে শুনতে পায়নি। মুহূর্তে তার বুকের ভিতরটা হুহু করে উঠল। যন্ত্রণাগুলো যেন বলতা হয়ে তাকে হুল ফোটাতে শুরু করেছে। ভিতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। হৃদয় প্রবল ঝড় বইতে আরম্ভ করেছে। মনে মনে অভিমানের পাহাড় জমিয়ে রেখেছিল সেজুতি। সেই অভিমানগুলো নিমিষে অর্থহীন হয়ে পড়ল। মন ভাঙার নিদারুণ যন্ত্রণা সেজুতির সমস্ত বুক জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়, সেজুতি প্রাণপণে সেটা আটকে রাখার চেষ্টা করে। তার মন ভাঙার শব্দ কেউ শুনতে পায় না। তবে হামিদা বুঝতে পারে এই মুহূর্তে সেজুতি মনে ঠিক কি চলছে। পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সেজুতি। তার দেহে যেন প্রাণ নেই, এমনি অসাড় হয়ে আছে সে। ভিতরে ভিতরে গুড়িয়ে যাচ্ছে, তবু বাহিরে সেটা প্রকাশ করছে না। কিছুটা সময় এভাবে কেটে গেলে সে যদি নিজেকে ধাতস্থ করে নেয়, তারপর কঠিন গলায় বলে, ভেজা গায়ে বৈশা থাকলে ঠান্ডা লাগবো, জলদি কাপড় বদলায় খাইতে আয়, আম্মা ডাকতেছে। হামিদা অবাক হয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতি কত সহজে তাকে কথাটা বলল। মনে হলো যে কিছুই ঘটেনি। হামিদা আর কিছু বলল না, নীরবে সেজুতির কথা মেনে নিল। জানালার কোণে মাথা থেকেই আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেজুতি। বাহিরে পুবাল হাওয়া বইছে। নিশীথের অন্ধকার ঢাড় হয়ে উঠেছে চারপাশে। সেজুতি নির্লিপ্তভাবে মেঘে ঢেকে যাওয়া একফালি চাঁদের দিকে চেয়ে আছে। আকাশের বুকে আজ শ্রাবণ মেঘের আনাগোনা। কখনো কখনো মেঘের ফাঁকে ফাঁকে একফালি চাঁদ উকি ঝুঁকি মেরে তার অস্তিত্ব জানান দিচ্ছে। সেজুতি মন্ত্রমুগ্ধ হয়ে সে দৃশ্য চোখে ধারণ করছে। মাঝে মধ্যে পুবাল হাওয়ায় সে তার এলোমেলো চুল আরও এলোমেলো করে দেয়। সেজুতি বাধা দেয় না, অবলীলায় সেগুলো তার গালের এক পাশটা ঢেকে দেয়। ধীরে ধীরে অনেকটা সময় অতিবাহিত হয়। সেজুতি জানালার পাশ থেকে সরে এসে বিছানার এক কোণে পা গুজে বসে। পাশেই হামিদা আর ফরিদ হ্যারিকেনের আলোয় বই পড়ছে। সেজুতি নিঃশব্দে ফরিদের মাথায় আলতো করে হাত রাখে। ফরিদ ঘাড় ফিরিয়ে সেজুতির দিকে তাকায়। সেজুতি মুচকি হেসে ফরিদকে কাছে আসতে বলে। ফরিদ কিছু না বলে সঙ্গে সঙ্গে সেজুতি কোল ঘেঁষে এসে বসে। সেজুতি ফরিদের ছোট্ট কপালে তার অধৈর্যগুল ছুঁয়ে দিয়ে গলা নামিয়ে বলে, আইজ বই পড়তে ইচ্ছা করে না তাই না? ফরিদ মাথা ঝাঁকিয়ে ভয় ভয় না জানায়। সেজুতি ফরিদের ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে আরেকবার মৃদু হাসে, তারপর চুপি চুপি বলে, তবে আইজ আর পইরা কাম নাই। সেজুতি কথা কর্ণপাত হতেই ফরিদের চোখ খুশিতে চকচক করে ওঠে। সে যেন এমন কিছুর আশা করেনি। না চাইতে আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো ভাব করে সেজুতির গলা জড়িয়ে ধরে বলল, সত্যি আমারে আইজ আর বই পড়া লাগবো না? উহু, তবে আমি কাছারি ঘরে যাই? যা। সেজুতি অনুমিত পেয়ে ফরিদ আর এক মুহূর্ত দেরি করল না, ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। পাশে বসে হামিদা অবাক হয়ে সব দেখছিল। সেজুতি কত স্বাভাবিক ব্যবহার করছে, মনে হচ্ছে যেন কিছুই হয়নি, অথচ সেজুতির পায়ের তলার মাটি কত আগেই সরে গেছে। তার ভালোবাসাকে মিথ্যে করে তার প্রিয়তম অন্যের মাঝে নিজের প্রেম ভালোবাসা খুঁজে নিয়েছে। পুরো একটা বছর সেজুতির বুকে বয়ে যাওয়া প্রবল ঝড় যেন নিমিষেই শান্ত হয়ে গেছে। হামিদা অবাক হয়ে শুধু সেজুতির নীরবতা চেয়ে দেখে। ভালোবাসা হারানোর হাহাকার কিংবা নতুন জীবনের হাতছানি কিছুই যেন তাকে উৎকণ্ঠিত করছে না। এই যেন ঝড়ের পূর্ব মুহূর্তের আভাস। হামিদাকে অতিমাত্রায় অবাক হতে দেখে সেজুতি ভ্রুকুঞ্চিত করে জিজ্ঞাসা করে, এইভাবে তাকায় কি দেখস তুই? পড়া বাদ দিয়ে আমারে দেখলে হইব? আপা। হু।
তোমার কি হয়েছে? কই কিছু হয় নাই তো। কি হইব আমার আবার? সত্যিই তোমার কিছু হয় নাই আর হেইডা আমারে বিশ্বাস করতে কও? মুহূর্তে সে যদি মুখে আধার ঘনিয়ে আসে, বুকের ভিতরটা হুহু করে উঠে, তবুও সে নিজেকে কঠিন রেখে কড়া ভাষায় জবাব দেয়। তোরে এত কথা কইতে বলছে কে? নিজের পড়া পড়। সব সময় এমন পাকা পাকা কথা কইবি না। তুমি আমারে এড়াই গেলে নিজেরে কি এড়াই যাইতে পারবা আপা? কাইল বাদে পরশু তোমার বিয়া। সাবেদ ভাই এমন একখান কাম করলো আর তুমি এইভাবে চুপ হয়ে আছো? একটুও কষ্ট হয় না তোমার? কান্দন আহে না তোমার চোখে? হামিদের কথায় সে যদি বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, সে যদি দীর্ঘশ্বাস হামিদার কানে গিয়ে ঠেকল। এই দীর্ঘশ্বাসের গভীরতা বুঝতে হামিদার এতটুকু সময় লাগল না। সে জানে সে যদি ভিতরে এখন কি চলছে, তাই সে আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের পড়ায় মন দিল। সে যদি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, গুটি গুটি পা ফেলে পুনরায় জানালার পাশে এসে গ্রিল ধরে দাঁড়ায়। বাহিরে পুবাল হাওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়া আরম্ভ করেছে। চারদিক অন্ধকার আবৃত। চাঁদটাও মেঘের আড়ালে গা রেখেছে। নিঃশুপতা ভর করেছে চারপাশে। শুধু দূর থেকে কয়েকটা ঝিঝিপোকা আওয়াজ একত্রে ভেসে আসছে। সে যদি ভিতরটা বারবার কেঁপে উঠছে। প্রলয়কারী ঘূর্ণি হাওয়া হৃদয় সমুদ্রে বিরামহীন ঝড় তুলে যাচ্ছে। কি অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের বা পাশটায়। কান্নারা দলা পাকিয়ে গলায় আটকে আছে। এতটুকু সুযোগ পেলেই বেরিয়ে আসবে। সে যদি জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ভিতরের তাণ্ডব ঝড় বাহিরে বেরিয়ে আসুক, সেটা সে চায় না। নিজেকে ধাতস্থ করার আপ্রাণ চেষ্টা চালায় সে, যদি আর সফলও হয় সে। রাতের খাওয়া দাওয়া সেরে যে যার মতো শুয়ে পড়েছে। হামিদা আর ফরিদ ঘুমিয়ে পড়েছে বেশ কিছুটা সময় আগে। শুধু ঘুম নেই সে যদি চোখে। বাহিরে মুষলধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি ফোঁটা টিনের চাল একই ফোঁটার মতো শব্দ করছে। সে যদি হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আছে। একটু দূরেই হ্যারিকেনটা মিটমিট করে জ্বলছে। তার সামনে এক একটা খোলা চিঠি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে যদি সেখান থেকে একটা চিঠি কাপা কাপা হাতে তুলে নিল। সাবেতের দেয়া দ্বিতীয় চিঠি এটা, যেটা সাবেত এমনি এক বর্ষায় বৃষ্টি ভেজা রাতে তাকে দিয়েছিল। কত আবেগ, কত শিহরণ জাগানো সব অনুভূতি মিশে আছে এই চিঠির সাথে। সে যদি বুকের সাথে জড়িয়ে নেয় চিঠিটা, তার ভিতরটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তিল তিল করে জমে ওঠা অভিমানগুলো আজ মূল্যহীন, বড্ড বেমানান। যাকে ঘিরে এত অভিমান অভিযোগ, সে আজ অন্য কারো মান ভাঙানো দেয় ব্যাকুল। সে যদি এক এক করে চিঠিগুলোকে হাতে নিল, চোখের কার্নিশে লেগে থাকা শেষ অশ্রুবিন্দুটুকুও সে মুছে নেয়। মিথ্যা আশা, মিথ্যা স্বপ্ন বয়ে বেড়ানোর চেয়ে কঠিন সত্য মেনে নিয়ে যন্ত্রণা পাওয়াই শ্রেয় বলে মনে করল সে যদি। তাই সে মনে মনে ঠিক করল, সাবেতের দেয়া সকল স্মৃতি তার জীবন থেকে মুছে ফেলবে, পুড়ে ছাই করে দিবে সকল মিথ্যা আশ্বাস, মিথ্যে ভালোবাসার গল্প। হারিকেনের আলো বাড়িয়ে চিঠিগুলো সব একত্রে করে আগুনের উপর ধরল সে যদি, আর ঠিক সেই সময় জানালার পাশ থেকে খটখট করে শব্দ ভেসে আসে। চমকে উঠে সে যদি, চিঠি পড়ানোর কথা ভুলে গিয়ে কান খাড়া করে শুনে সে শব্দ। বোঝার চেষ্টা করে শব্দটা ঠিক কোথায় থেকে ভেসে আসে। বৃষ্টির শব্দ ক্রমশ বেড়ে চলেছে, তার সাথে খটখট শব্দ। সে যদি ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠে, সাথে মনে ভয় কাজ করে। এতরাতে এমন ঝড় বৃষ্টি দেখে তাদের জানালো বাহিরে দাঁড়িয়ে আছে চোর নয় তো? শঙ্কিত হয়ে উঠে সে যদি, ভয় বুক দুরু দুরু করে। সে হাত বাড়িয়ে হারিকেনের আলো কমিয়ে আনে, তারপর বুকে কিছুটা সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ায় মেঝে থেকে। ভয়ে ভয়ে এক পা দুপা করে এগিয়ে যায় জানালার কাছে। তারপর কান পেতে দেয় জানালার কপাটে। সঙ্গে সঙ্গে আবার খটখট শব্দ করে উঠে। সে যদি ভয় ছিটকে সরে আসে। তার হৃৎপিণ্ড ক্রমাগত উঠানামা করছে। বুক ধুকধুক করছে। কাউকে বলবে কিনা ভাবতেই জানালো অপর পাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতে শুনে। সে যদি আচমকা কারো কণ্ঠস্বর শুনে চমকে ওঠে। বুকের ভিতর এইবার রীতিমতো হাতুড়ি পেটা শুরু হয়। ভয় তার গলা শুকিয়ে ওঠে।
সে যদি জিহ্বা দিয়ে শুকনো অধৈর্যগুল ভিজিয়ে নেয়। কি করবে ভেবে না পেয়ে হামিদাকে ডেকে তোলার সিদ্ধান্ত নেয়। সে যদি ভয়ে ভয়ে জানালার পাশ থেকে সরে এসে 2 পা এগিয়ে এলে আবারও পুরুষালী কণ্ঠস্বর তার কানে এসে লাগে, আর এই বাসা স্পষ্ট শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে। সে যদি হামিদাকে ডাকার জন্য দ্বিতীয় পা ফেলার আগে আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করে কে তাকে ডাকছে। সে যদি শুনছ? যখনই সে যদি বুঝতে পারল পুরুষালী কণ্ঠস্বরটা আর কারো নয় সাবেতের, সে এক মুহূর্ত দেরি না করে ফিরে জানালার কাছে দাঁড়ায়। কান পেতে আবারও বুঝার চেষ্টা করে সত্যিই কি সাবেত তাকে ডাকছে কিনা। আর ঠিক তখন সাবেত আবার চাপা স্বরে বলল, সে যদি জানালাটা একবার খুলো প্লিজ। আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। সাবেতের চাপা কণ্ঠস্বর ক্ষণিকের মধ্যে সে যদি শরীরে উষ্ণ রক্তস্রোত বইয়ে দেয়। দোকান গরম হয়ে উঠে সে যুতির। মুহূর্তে বুঝতে পারে না সে কি করবে বা কি করা উচিত। তাই সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। জানালা খুলবে কি খুলবে না ভাবতে ভাবতে শেষে খুলেই ফেলল। জানালা খুলতেই সাবেতের ফর্সা চেহারাটা অন্ধকারে ভেসে ওঠে। সে যদি সঙ্গে সঙ্গে চোখ দুটি বুজে নেয়। এতদিন পর তার পিয়াসু নয়নযুগল প্রেমিকের মুখখানি একটিবার দেখার মতো সাহস করল না। সাবেদ মন্ত্রমুগ্ধ হয়ে সেজুদিকে দেখছে। এই তো তার আষাঢ়ে সদ্য ফোটা কামিনী। বর্ষার বাড়িধারায় স্নানকৃত নীল শালুকের অনুরূপ তার সৌন্দর্য আজও একিয়াছে, শুধু তাতে পরন্ত বিলেলের নিয়ে যাওয়া নীলোৎপলের মতো মলিন দেখাচ্ছে। অবশ্য মলিন দেখাবেই না কেন তার আষাঢ়ে সদ্য ফোটা কামিনী যে এই 1 বছরে কত বিরহ বেদনা সহ্য করেছে, কত রাত্রি দিবস কাটিয়েছে প্রতীক্ষার প্রহর গুণে। ব্যাকুল তিয়াসে তারই পিয়াসে কেঁদে মরেছে রাতভর দিনভর। আপনি এত রাইতে এইখানে? তোমায় দেখব বলে ছুটে এসেছি এই ঝড় বৃষ্টির রাত উপেক্ষা করে। সাবেতের কথা কর্ণপাত হতেই সেজুতির জমে থাকা অভিমানগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠে। অভিমানে চোখে জল বেরিয়ে আসে। সেজুতি নিজেকে সামলে নেয়। তারপর নিজেকে কঠিনরূপে সাবেতের কাছে উপস্থাপন করে বলল, আমাকে দেখার মতো তো কিছু নেই। কেন আইছেন আমার বাড়ি? অভিমান লুকিয়ে রেখে নিজেকে কঠিনরূপে প্রমাণ করতে এসো না, ধরা পড়ে যাচ্ছ। আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না। কেন আইছেন এখানে আপনি রাত বেড়াতে? ঘরে নতুন বউ রাইখা পরনেরই লগে দেখা করতে লজ্জা লাগে না আপনার? সে যদি কথায় সাবেত দীর্ঘশ্বাস ফেলে ক্ষণকাল মৌন হয়ে রইল। সে যদি সাবেতের প্রত্যুত্তর না পেয়ে আবারও বলল, কাইল বাদে পরশু আমার বিয়া। আপনি এখন এইখান থেইকা যান। কেউ দেখলে কেলেঙ্কারি হইয়া যাইব। থাকার জন্য তো আসিনি, চলে যেতেই এসেছি। তোমার জমে থাকা অভিমানগুলো ভাঙার ইচ্ছে ছিল খুব, কিন্তু সেই সুযোগ বোধ হয় আর হলো না। সাবেতের কথাগুলো সেজুদিকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তবুও সে অসাড় হয়ে সব শুনছে। এই মুহূর্তে তার আর কিছুই করার বাকি নেই। আজ দুজনের পথ 2 দিকে বেঁকে গেছে। চাইলেও হয়তো তারা আর একই পথের পথিক হতে পারবে না। সাবেত নিজে সেই পথ বন্ধ করেছে, সে তো একবারই কিছু করেনি। বিয়েটা সে করতে চায়নি, প্রয়োজনে বিয়ের দিন পালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সাবেত কি করল? তাকে ভুলে গিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে বাড়ি তুলল। টপ করে সেজুতির চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে সাবেতের হাতে পড়ল। সাবেত চমকে উঠল। কি উষ্ণ সেজুতির চোখের জল! বুকে কতটা যন্ত্রণার আগুন সেজুতি বয়ে বেড়াচ্ছে সেটা বুঝতে আর বাকি রইল না সাবেতের। নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে। কিন্তু যে করেই হোক সেজুতির মান ভাঙানো প্রয়োজন। অনেক জানা অজানা কথা সেজুতিকে তার জানানোর আছে। এখানেই যে সব শেষ হতে পারে না। এক আষাঢ়ে শুরু হওয়া ভালোবাসা অন্য আষাঢ়ে শেষ হতে পারে না। মনে মনে সাবেত দৃঢ় প্রতিজ্ঞা করল, যে করেই হোক সেজুতিকে সব জানাবে। সব শুনে সেজুতি যা রায় দেয় তাই সে মাথা পেতে নিবে। আপনি চইলা যান, আর আমার সামনে আসবেন না। আমি চাই না আমার কারণে আপনার সংসারে অশান্তি হোক। সাবেত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, মনে যার দুদণ্ড শান্তি নেই সে সংসারে শান্তি দেবে কি রূপে? ঝিরিঝিরি বৃষ্টি মাথায় করে অন্ধকারে পা বাড়ালো সাবেত।
অন্ধকারে সাবেতের ছায়া মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে যদি সেদিকে তাকিয়ে থাকল। বুকের বা পাশটা ভারী হয়ে আসছে সে যদি ইচ্ছে করছে আকাশ পাতালা এক করে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারল না এমন করতে। নীরব ব্যথা নীরবেই সহ্য করার চেষ্টা করল। কি হবে, এর এত অশ্রু বিসর্জন করে ভোর হলেই তো তার বিয়ের তোড়জোড় শুরু হবে। নতুন পৃথিবীর নতুন এক মানুষের হাত ধরে সারা জীবন একসাথে কাটানোর প্রতিজ্ঞায় আবদ্ধ হবে। অচেনা অজানা মানুষটা তার অর্ধসত্তা হয়ে উঠবে, অথচ মানুষটাকে সে ভালোবাসে না এমনকি দেখেনি পর্যন্ত। এই যেন বিধাতার এক নিয়ম, একজনের জন্য মনে ভালোবাসা সৃষ্টি করে অন্যজনের সাথে ঘর বাঁধতে বাধ্য করে। যদি সে ভালোবাসার মানুষটাকে নাই পাবে, তবে কেন তার জন্য মনে এত প্রেম সৃষ্টি করে? এত মায়া কেন দেন বিধাতা সে মানুষটার প্রতি? এমন নিয়ম পৃথিবীর। মন ভাঙা আত্মনাদ কি তিনি শুনতে পান না? তবে এই দুনিয়ায় কেন এত মন ভাঙা করার খেলা চলে? ভাবতে ভাবতে ফুপিয়ে কেঁদে উঠে সে যদি। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো এমন কিছুই যে তার আর অবশিষ্ট নেই। ভোর হতেই বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আত্মীয় স্বজন বাড়িতে গিট করছে। মিনারা বেগম সকাল থেকেই রান্নাঘরের কাজে নিযুক্ত হয়ে আছেন। কোনো দিকে তাকানো জন্যই তার। হামিদা সকাল থেকেই বাড়ি নেই, কি এক কাজে তাকে বের হতে হয়েছে। মিনারা বেগম এত করে বললেন আজ বাড়ির বাহিরে না যেতে, তবুও হামিদা মায়ের কথা শুনল না, বেরিয়ে গেল। ফরিদের আজ ঈদের দিন। বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে ছোট সদস্যরা হয়ে উঠেছে তার খেলার সঙ্গী। আনন্দে উৎসবে সে মেতে উঠেছে। এই যেন তার নিজ বাড়িতে বৈশাখী মেলা বসেছে। এমনি কলহাস্য মুখরিত সারা বাড়ি। সেজুতির ঘুম ভাঙতে অনেক দেরি করল। শেষ রাতে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই। সকাল হতে মিনারাও আজ তাকে ডেকে তুলল না, প্রতিদিনের মতো জড়ো করল না ঘুম থেকে তোলার জন্য। আজ এই বাড়িতে তার আদরের কন্যার শেষ দিনটাই হয়তো একটুখানি শান্তিতে ঘুমাতে দেওয়া উচিত বলে মনে করেছেন তিনি। সেজুতির যখন ঘুম ভাঙল তখন বেলা গড়িয়ে দুপুর হতে চলল। ঘুম ভাঙতে সেজুতির কানে শোরগোলের আওয়াজ ভেসে এলো। চোখ খুলে চারদিকে তাকিয়ে দৌড়পড় করে শোয়া থেকে উঠে বসে সে। এতবেলা পর্যন্ত ঘুমিয়েছে ভেবে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বাহিরে বেরিয়ে আসে। সেজুতিকে বেরিয়ে আসতে দেখে একজন পৌরা মহিলা চেঁচিয়ে বললেন, ওই তো সেজুতি উঠা পড়ছে। ও বউ, তোমার মাইয়ারে কও তাড়াতাড়ি গোসলখানা চাইরা নিতে। মিনারা বেগম মহিলার কথা হেসে হাতের কাজ ফেলে সেজুতি কাছে এসে নতুন একটা শাড়ি আর গামছা দিয়ে বলেন, যা মা গোসল চাইরালো। একটু পর হলুদ আর মেহেন্দি বাটা শুরু হইব। সেজুতি সারা বাড়িতে সবাইকে দেখতে পেল, অথচ হামিদাকে কোথায় দেখতে পেল না ভেবে মিনারা বেগমকে জিজ্ঞাসা করে বলল, আম্মা হামিদা কই? সবাই আছে, হামিদারে যে দেখি না। কি জানি সকাল সকাল কই জানি বাহির হইয়া গেছে। এত করে কইলাম যাইছ না, তাও চলে গেল। সেজুতি আর কিছু বলল না, ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে গোসলখানার দিকে পা বাড়ালো। হামিদা এতক্ষণে বাড়ি ফিরেছে আর ফিরেই সোজা ঘরে চলে গেল। মিনারা বেগম পিছন থেকে কয়েকবার ডেকে কোথায় গেছে প্রশ্ন করলেও হামিদা উত্তর দিল না, নিঃশব্দে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। পরনে হলুদ শাড়ি, গায়ে ভর্তি গাঁদা ফুল আর গোলাপের গহনা পরে গায়ে হলুদের সাজে হামিদার পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে এলো সেজুতি। কপালে আর গালের দুপাশে এখনো কাঁচা হলুদ লেপ্টে আছে। বাড়ির পিছে হিজলতলায় দাঁড়িয়ে সাবেত অধীর আগ্রহে সেজুতির অপেক্ষায় আছে। অন্ধকারে চুপিচাপি সেজুতিকে নিয়ে হামিদা বাড়ির পিছনে এসে দাঁড়ালো। সেজুতি বুক ধুকধুক করছে। বুঝতে পারছে না হামিদা এত রাতে তাকে এখানে কেন ডেকে এনেছে। হারিকেনের আলোয় সেজুতির ভয়ার্ত মুখটা দেখে খিলখিল করে হেসে ফেলল হামিদা। সেজুতি অবাক হয়ে দেখে হামিদাকে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না। হামিদা হাসি চেপে রেখে সেজুতিকে উদ্দেশ্য করে বলল, আপা, ভয় পাইলে তোমার মুখটা খুব সুন্দর দেখতে লাগে। তোমাকে গায়ে হলুদের সাজে একেবারে আসমানের পরীর মতো লাগতাছে। সাবেত ভাই তোমারে দেইখা অজ্ঞান হইয়া যাইব। হামিদার মুখে সাবেতের কথা শুনে চমকে উঠে সেজুতি। হামিদার কথার অর্থ বুঝতে না পেরে সন্দেহান দৃষ্টিতে তাকালো সে। হামিদা সেজুতির অবস্থা দেখে আরেকবার হেসে ফেলল, তারপর বলল, আমি এখানে খাড়ালাম হিজলতলায়, সাবেত ভাই তোমার লাইগা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যাও।
সে যদি এইবার অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল। সাবেদ তার জন্য অপেক্ষা করছে, এটা যেন তার নিজ কানকে বিশ্বাস করাতে পারছে না। হামিদা কি বলতে চাইছে আর কি করতে যাচ্ছে কিছুই তার অবগত নয়। হামিদা সেজুদিকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি বলল, আপা তাড়াতাড়ি যাও, সাবেদ ভাই অনেকক্ষণ হইল হিজল তলায় খাড়ায় আছে। সেজুদি অবিশ্বাসী দৃষ্টিতে হামিদাকে দেখল। হামিদা তাকে বারবার তাড়া দিচ্ছে যেতে, তাই অগত্যা সেজুদি অন্ধকারে পা বাড়ালো হিজল তলার উদ্দেশ্যে। সাবেদ উৎসুক হয়ে ইতিউতি করে দেখছে। অনেকটা সময় পেরিয়ে গেছে অথচ সেজুদি এখনো এসে পৌঁছায়নি। চিন্তায় সাবেদ দাঁত দিয়ে নখ কাটছে। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হামিদা সব দিক ঠিক রেখে প্ল্যান অনুযায়ী কাজ করতে পেরেছে কে জানে। সেজুদিকে বুঝিয়ে বাড়ির বাহিরে আনতে পারবে কিনা ভেবে সাবেদের হাত পা ঠান্ডা হয়ে আসছে। বুক ধুক ধুক করছে। চিন্তায় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হামিদা প্ল্যান ঠিকভাবে কাজে লাগাতে পারল কিনা এইসব ভেবে সাবেতের দম আটকে আসতে চাইছে। অপেক্ষার প্রহর যে কতটা যন্ত্রণার তা আজ বুঝতে পারছে সাবেদ। সে যদি তার অপেক্ষায় কতটা যন্ত্রণা ভোগ করেছে, তার কষ্টের গভীরতা কতটুকু সেটা সাবেদ তার হৃদয় দিয়ে উপলব্ধি করেছে, তাই তো ছুটি পেয়ে আর একটা দিনও নষ্ট করেনি, ছুটি গ্রামে এসেছে তার আষাঢ়ে সদ্য ফোটা কামিনীকে নিজের করবে বলে। কিন্তু গ্রামে এসে সে জানতে পারে সেজুদির বিয়ে ঠিক হয়েছে। আর 5 দিন বাদে সেজুদি বিয়ে। সাবেদ যেন বিশ্বাস করতে পারছিল না এই কথা। তার আষাঢ়ে সদ্য ফোটা কামিনী তার নয় অন্য কারো সহধর্মিণী হতে চলেছে। নিজেকে তখন শান্ত রাখতে পারছিল না, কষ্টে তার ছিঁড়ে যাচ্ছিল। কি করবে উপায়ন্তর না পেয়ে টানা 3 দিন নিজেকে ঘরে আবদ্ধ করে রাখে। শেষে পরিবারের সকলে এবং তার কলিগ অনুরাধা মিলে তাকে বুঝিয়েছে যে সব এখনো শেষ হয়ে যায়নি। এখনো অনেকটা সময় বাকি আছে, চাইলে সে সেজুদির বিয়ে আটকাতে পারে, আর এইভাবে কষ্ট পেয়ে নিজেকে একটা ঘরে আবদ্ধ করে রাখলে তো আর বিয়ে ঠেকানো যাবে না। আর ঠিক সে মুহূর্তে সাবেদ সিদ্ধান্ত নিল সেজুদির সাথে দেখা করবে। যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। তাই সে ঝুম বৃষ্টির মাঝেও মাঝরাতে ঘর থেকে বেরিয়ে পড়ে একটা বার সেজুদির সাথে দেখা করবে বলে। কিন্তু সেদিন রাতে সেজুদির সাথে দেখা হলেও তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি সাবেদ। সেজুদি অভিমানের পাহাড় এতই বিশাল আকার ধারণ করেছিল যে তাকে কিছু বলার সুযোগ পায়নি সে। সেজুদি এত অভিমানের মাঝে রাগটা সাবেদ ধরতে পেরেছিল যখন সেজুদি তাকে ঘরে বউ রেখে পরনারীর সাথে দেখা করার কথা বলল। সাবেদ তখনই বুঝতে পারে সেজুদি ঠিকই বলতে চাইছে, আর কেনই বা তার এত রাগ হয়েছে। গ্রামের আর 8-10 জনের মতো সেজুদিও ভেবেছে সাবেদ বিয়ে করে বউ নিয়ে গ্রামে ফিরেছে। কিন্তু সেটা তো আর সত্যি নয়। অনুরাধা তার কলিগ সেটাকে জানতে চায়নি আর বুঝতে পারেনি, তাই গ্রামবাসী ধরে নিয়েছে সে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। আর বাকি থাকলো তার নিরুদ্দেশ হওয়ার গল্প। হ্যাঁ, সে নিরুদ্দেশ হয়েছিল, কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে নয় বরং কাজের সুবাদে। সেদিন রাতে সাবেদ সেজুদির উদ্দেশ্যে চিঠি লিখতে বসে। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। এমন সময় তার নামে একটি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একটা চিঠি আসে। সেখানে তাকে জরুরিভাবে ইন্ডিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 11 জন ডাক্তারের সাথে তারও ডাক পড়ে ইন্ডিয়া যাওয়ার। 11 জন ডাক্তারের সম্মিলিত মেডিকেল টিম সেদিন রাত 2টোর মধ্যে ফ্লাইট ধরে ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সাবেদ সেদিন চিঠিতে সবটা জানায়, কিন্তু দুর্ভাগ্যবশত চিঠিটা সে অজান্তে নিজের ঘরে ফেলে রেখে চলে যায়। সাবেদের ইচ্ছা ছিল চিঠিটা কাজের লোকের হাতে করে সেজুদির কাছে পৌঁছে দেয়ার, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে সমস্ত কিছু ভুলে গেল। ইন্ডিয়া যাবার পর তার চিঠির কথা মনে পড়ে ততক্ষণে আর কিছু করার ছিল না। ইন্ডিয়াতে অনুরাধার সাথে সাবেদের পরিচয় হয়। তারা একই হাসপাতালে সহকর্মী হিসেবে কাজ করত। আর তখন অনুরাধা এবং সাবেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। অনুরাধার বাংলাদেশ আসার খুব ইচ্ছে ছিল, তাই ছুটি পেয়ে সে সাবেদের সাথে এই দেশে বেড়াতে আসে। সাবেদ অনুরাধাকে তার সাথে নিজের গ্রামে নিয়ে আসে। কিন্তু গ্রামের লোক সেটাকে অন্যভাবে নিল। ভাবল সাবেদ বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর দিকে দিকে সে খবর বাতাসের সাথে ছড়িয়ে পড়ে। হারিকেন হাতে গুটি গুটি পায়ে সেজুদি সাবেদের সামনে এসে নতজানু হয়ে দাঁড়ায়।
সেজুদিকে দেখে সাবেতের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। হারিকেনের লাল আলোয় হলুদের সাজে দাঁড়িয়ে থাকা সেজুদি দেখে সাবেতের হৃদয় যেন আবারও তার অসারত্ব অনুভব করল। হলুদের সাজে নারীকে যে কতটা তিলোত্তমার অনুরূপ সুন্দরী লাগে সেটা সাবেতের অজানা। সেজুদির কাগল কালো চোখ দুটিতে ঝিলের জল টলমল করছে। ঠোঁট দুটো পদ্মফুলের শুভ্র পাপড়ির ন্যায় দেখাচ্ছে। যেন মৃদু সমীরণে পদ্মফুল যেমন দোল খায় ঠিক তেমন সেজুদির ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। সাবেত পলক ফেলতে পারে না সেজুদির উপর থেকে। নিষ্পলক চাহনিতে তাকিয়ে থাকে সেজুদি মুখপানে। সেজুদি লজ্জায় মাথা নিয়ে ফেলে। চোখ তুলে তাকানোর সাহস পায় না। তার বুকে ধুকধুক শব্দ ক্রমাগত বেড়ে চলেছে। মনের কোণে প্রথম দিনের মতো আজও শিহরণ খেলে যাচ্ছে। ঘন ঘন বুক উঠানামা করছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইচ্ছে করছে এক্ষুনি কোথাও দৌড়ে পালিয়ে যেতে। সাবেত কয়েক পা এগিয়ে সেজুদি কাছাকাছি এসে দাঁড়ালো। সেজুদি ভয়ে ভয়ে একবার চোখ তুলে সাবেতকে দেখে আবার নামিয়ে ফেলে। সাবেত বাহুতে দুহাত গুজে হাই তোলার ভঙ্গিমা করে বলল, অন্যের হবু বউকে এইভাবে মাঝরাতে বের করে এনে দেখার সুযোগ বোধ হয় একমাত্র সাবেত ডাক্তার ছাড়া আর কারো হবার নয়। সেজুদি আর চোখে সাবেতকে আরও একবার দেখল। হলুদের সাজে তো দেখছি অন্যের হবু বউকে দারুণ লাগছে। তা অন্যের হবু বউকে এইভাবে দেখার অপরাধে কি আমার গর্দান হারাবার আশঙ্কা আছে? আপনি হামিদারে দিয়ে এত কিছু করাইলেন? লজ্জা করেন না আপনার? লজ্জা করলে কি এইভাবে মাঝরাতে অন্যের হবু বউকে দেখতে পেতাম? আপনি কেন এমনটা করলেন? কেন এত রাইতে আমারই এখান পর্যন্ত টাইনা আনলেন? হামিদা তোমায় কিছু জানায়নি? না তো। ওহ আচ্ছা, কোনো ব্যাপার না, তাহলে আমিই জানিয়ে দিচ্ছে। আসলে আমি একটা প্ল্যান করেছি আর সেটাতে পুরো সাহায্য করেছে তোমার বোন হামিদা। সারা সকাল থেকে দুপুর অবধি নিরলস পরিশ্রম করে অন্যের হবু বউকে নিয়ে পালানোর পরিকল্পনা করেছি। সাবেতের কথা শুনে অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে থাকে সেজুদি। তার মাথায় আসলে এই মুহূর্তে কিছুই ঢুকছে না। সাবেত একে একে ঘটে যাওয়া সবকিছু সেজুদিকে বলে। আর সকালে যে হামিদা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেটা শুধু সাবেতের কথা মতো কাজ করার জন্য। ভোরবেলায় রানী এসে হামিদাকে সবকিছু খুলে বলে। হামিদা সব শুনে অবাক হয় আর তারপর সাবেতের কথা অনুযায়ী চেয়ারম্যান বাড়িতে চলে যায়। আর ফিরে এসে পরিকল্পনা মতো সব কাজ সেরে নিয়ে সে যদি ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে বের করে আনে। সমস্ত কিছু শুনে সেজুদির মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এসব কিছু যেন তার স্বপ্ন বলে মনে হচ্ছে। আনন্দে তার চোখ বেয়ে জল পড়তে শুরু করল। সে ভাবতেও পারেনি শেষ মুহূর্তটা এমন হবে। তার ভালোবাসা যে মিথ্যে ছিল না সেটা সত্যিই প্রমাণ হলো। এক আষাঢ়ের প্রেম শ্রাবণে পরিণয় পেল। সেজুদি ফুপিয়ে কেঁদে উঠল। তার সকল রাগ অভিমানগুলো নিমিষে উড়ে গেল। ভালোবাসা এবং ভালোবাসার মানুষ দুটোই ফিরে পাবার আনন্দে তার দুচোখ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ছে। সাবেত কয়েক পা এগিয়ে সেজুদির মুখোমুখি এসে দাঁড়াল। দুহাতে আজলা ভরে সেজুদি মুখখানা তুলে ধরে বলল, ওগো আমার আষাঢ়ে সদ্য ফোটা কামিনী শ্রাবণে অঝোরধারায় তুমি ধরবে কি আমার হাত? ভিজবে কি শ্রাবণের বাড়িধারায়? সেজুদির লজ্জায় তার ঠোঁট দুটো প্রসারিত করে। হাত বাড়িয়ে দেয় সাবেতের দিকে। সাবেত সেই হাত শক্ত করে মুঠো করে ধরে মুখে প্রশস্ত হাসি ফুটিয়ে তোলে। অতঃপর দুজন হাত ধরে অন্ধকারে পা বাড়ায় নিরুদ্দেশের পথে। সমাপ্ত।